থ্যাঙ্কস। সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে। ডেভিনকে এক্সট্রা চার্জ দিও। তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাচ্ছে। সারফারাজ অল্প হেসে রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল। ঠিক আছে দেব, তার আগে ফ্রেশ হয়ে এসো। রূপকথা মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। কক্ষের বৃহৎ ক্লোজেট মেলে ধরে সারফারাজ বলল। এখানে সব আছে, শাড়ি থেকে শুরু করে সব। যেটা ভালো লাগে ওটাই পরে নাও, আমি লাগেজগুলো ভেতরে নিয়ে আসছি। রূপকথা সম্মতি জানাতে সারফারাজ বাইরে বেরিয়ে এলো। এখানে প্রচুর ঠান্ডা, যদিও ঘরের কোণে ফায়ার প্লেসে মৃদু আগুন জ্বলছে, কিন্তু বারবার দরজা খোলার কারণে হুড়হুড় করে শীতল হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে। সারফারাজ চলে যেতেই দরজার পাল্লা আটকে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো রূপকথা। ভেতরে অনেকগুলো শাড়ি। সাধারণ সব পোশাকের থেকে সারফারাজ শাড়ি পছন্দ করে বেশি। রূপকথার কাছে সারফারাজ আবদার জানিয়েছে যে কয়দিন সারফারাজ তার কাছে থাকবে সেই কয়দিন যেন রূপকথা শাড়ি পরে। রূপকথা শাড়ি পরা সৌন্দর্য সারফারাজকে প্রতি মুহূর্তে ঘায়াল করে। সেই ঘায়ালে জখম হয় হৃদয়। মরণ যন্ত্রণায় কেমন হাঁ পিত্তেশ করতে থাকে চোখ জোড়া, একদম দেহ খাঁচা ফেলে আত্মা ছুটে যেতে চায়। রূপকথা বেছে বেছে একটা মেরুন রঙের শাড়ি নিল, এরপর শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে গেল। সারফারাজ যখন লাগেজ সমেত ঘরে ফিরে এলো তখন ভেতর থেকে জলের শব্দ পেল। ঠোঁট টিপে হেসে লাগেজ থেকে নিজের টাওয়েল নিয়ে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সারফারাজ। বেশ লম্বা ধকল গিয়েছে। হিমশীতল ঠান্ডা জলে অবগাহন করতে পারলে শরীরখানা ঝরঝরে হবে। রূপকথা মাথায় টাওয়েল পেঁচিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলো। এরপর সুনিপুণ কুচি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় এক মনে নিজেকে দেখতে ব্যস্ত হলো সে। হঠাৎই কেমন চেহারাটা বদলে গেল। মেয়ে মেয়ে ভাবটা চোখে মুখে একদমই নেই। নতুন এক সৌন্দর্য ঠিকরে পড়তে চাইছে। চেহারাটা নতুন, তবে কি সত্যি সে বউ হয়ে গেছে? আনমনে চুল মুছতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলো সে। এমন সময় ঘরে ফিরল সারফারাজ। লতানো চিকন মেয়েদিন শরীরে সারফারাজের পছন্দ করা শাড়ি জড়িয়েছে রূপকথা। দেখতে মোহিনী লাগছে। ধীর হাতের চুল মোছার ভঙ্গি সারফারাজকে বেসামাল করলো। শব্দহীন ধীর পায়ে রূপকথার একদম নিকটে দাঁড়ালো সারফারাজ। রূপকথার শরীর থেকে এখনো বহু বহু সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সেই সুগন্ধে নিজের খেই হারালো সারফারাজ। নিজের বরফ সম শীতল দুই হাত রূপকথার শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদর আলতো করে চেপে ধরল সারফারাজ। এরপর ঘাড়ের বাজে মুখ ডুবিয়ে বলে উঠল। এই সর্বনাশী রূপে আমার নির্ঘাত মরণ, এবং সেই মরণে আমি হাসি মুখে কবুল করে নিলাম। প্রতিনিয়ত এই সৌন্দর্যের দংশনে আমার যন্ত্রণাদায়ক মৃত্যু হোক, আমিন। সারফারাজের শীতল স্পর্শ আর ঘোর লাগা উষ্ণ স্বরে কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল রূপকথা। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল পায়ের তলায়। শরীর জমে যেতে চাইছে। বুকে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আলগোছে কখন রূপকথার হাত থেকে তোয়ালে খসে পড়ল তা ঠাউরি করতে পারল না রূপকথা। রূপকথা সারফারাজ হাতের বাঁধন আরেকটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রূপকথাকে। এরপর ঘাড়ে চুল সরিয়ে ফর্সা পিঠে তপ্ত চুমু আঁকলো। উদরের কাছে সারফারাজের দুই হাত খামচে ধরে ঠোঁট টিপে চোখ বন্ধ করে ফেলল। রূপকথা ক্রমাগত শ্বাস ভারী হয়ে আসছে। শরীর যেন বিদ্যুৎ তরঙ্গ খেলা করছে। রূপকথাকে ধীরে ধীরে নিজের পানে ফেরালো সারফারাজ। লজ্জায় লতানো ও শক্তিহীন ডগার ন্যায় নুইয়ে পড়তে চাইছে রূপকথা। সারফারাজ ঠোঁট প্রসারিত করে অল্প হাসলো, এরপর বলল। খুব নাজেহাল করছি তাই না? উত্তর করল না রূপকথা। সারফারাজ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথাকে। এরপর লম্বা শ্বাস ছেড়ে বলে উঠল। আমি সত্যিই তোমাকে পেলাম। এই প্রাপ্তিতে আমার কতখানি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রূপকথা। জীবনে কোনো কিছু হাসিল করার জন্য এতটা মরিয়া হয়নি আমি, অতটা ভয়ও কাজ করেনি কখনো। কিন্তু তোমাকে পাবো কি পাবো না এই ভয় কেটেছে আমার প্রতিটা ক্ষণ। এই যে নিশ্চিন্তে শ্বাস ফেলছি, মাঝে মাঝে বুকের কাছে আটকে থাকতো। তুমি আমার কত শখের, তুমি নিজেও জানো না। আজ থেকে আমার পুরোটাই তোমাকে সঁপে দিলাম, আমার হৃদয় পুরে আমাকে শাসন করার জন্য। আমি বন্দি করো প্লিজ, আমি আজীবন তোমার কয়েদি হয়ে থাকতে চাই। রূপকথা ডাগর ডাগর চোখ তুলে একবার সারফারাজকে দেখল। এরপর সারফারাজের বুকে থুতনি ঠেকিয়ে বলে উঠল। কয়েদ করে অসহনীয় যন্ত্রণা দেব সইতে পারবে? তো শব্দটুকু করবো না, বিশ্বাস না হলে যন্ত্রণা দিয়ে দেখো। রূপকথা সারফারাজের বুকে শক্ত কামড় বসালো স্বইচ্ছায়, কিন্তু নিশ্চুপ রইল সারফারাজ। ধীরে ধীরে কামড়ের মাত্রা বাড়ালো রূপকথা। সারফারাজ এখনো স্বাভাবিক। চোখে মুখে রূপকথার কোমর জড়িয়ে
আছে। মুখে নোনতা স্বাদ অনুভূত হতেই মুখ সরালো রূপকথা। সারফারাজের বুক থেকে বিন্দু বিন্দু রঞ্জন ধারা গড়াতে চাইছে। নিজের আঁচল দিয়ে সারফারাজের বুক চেপে ধরে ঠোঁট বাঁকিয়ে হাসল রূপকথা। সারফারাজ রূপকথার ছোট মুখখানি হাতের আজলায় ভরে বলে উঠল, এইটুকুন শাস্তিতে আমার কিচ্ছু হবে না জান। আমি সারা রাত ধরে শাস্তি পেতে চাই। প্লিজ কিল মি। বলেই রূপকথার অধরের দখল নিল। প্রথমে একটু অপ্রস্তুত রইল রূপকথা, কিন্তু সারফারাজ তাকে সামলে নিল। ধীরে ধীরে গাঢ় হলো চুম্বন। দুজনের হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্যতর। তপ্ত শ্বাসে ভারী হয়ে উঠল কক্ষ। জ্বলে জ্বলে ক্ষয় হলো চাঁদের অল্প আলো। থাই কাজ ডিঙিয়ে কক্ষে হানা দিল। বেডসাইড টেবিলের উপর থেকে পড়ে ভেঙে চূর্ণ হলো ফুল সমেত ফুলদানি। এতেও কারো কোনো ভ্রুক্ষেপ হলো না। টাইলসে ঝনঝন করে পতিত হলো মোম সমেত বাতিদান। রূপকথা সারফারাজের গলা জড়িয়ে চোয়ালে চুমু আঁকলো। রূপকথার ইচ্ছে বোধহয় বুঝলো বেহায়া প্রেমিক পুরুষ। রূপকথাকে শক্ত হাতে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। এরপর পায়ের পাতে চুমুকে রূপকথার উপর ঝুঁকে শুধালো। যদি নিজের বসে না দেখি তবে গলা টিপে ধরো প্লিজ, আমি সরে যাব। রূপকথা লাজুক এসে মুখ সরিয়ে নিল। কামুক চোখে রূপকথার ভেজা ঠোঁটের পানে তাকিয়ে সারফারাজ আওড়ালো, বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, শয়তানের প্রভাব থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো। ধীরে ধীরে চাঁদের আলো সরে গিয়ে বিশাল দেহি রেডউড গাছের চূড়ায় লুকালো। স্তব্ধ হলো গহীন অরণ্য। নিভে গেল সমস্ত আলো। পবিত্র ভালোবাসার শেষ রাত আহরণে মত্ত হলো দুটি দেহ, দুটি হৃদয়। ধীরে ধীরে ভেসে এলো চাপা সুখ মিশ্রিত আর্তনাদ। গাছের ডালে বসা এক হুতুম পেঁচা কেবলই তার শিকার ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় চিৎকার করে ডাকলো রূপকথা। সারফারাজ, আই উইল কিল ইউ। শিকার আর ধরা হলো না। পেঁচার ভয়ে পাখা ঝাপটে উড়ে পালালো। সে বুঝে গেল এই অরণ্যের ভয়ানক রাজার ক্ষমতাধর রানী এসে গেছে। নয়তো এমন গলা বাড়িয়ে চিৎকার করে ডেকে খুন করার হুমকি দেবার দুঃসাহসকার। বৃহৎ রেড উডের চূড়া ছাপিয়ে ভোরে নতুন টকটকে লাল রঙা সূর্য উকি দিল। নিদ্রা ভঙ্গ হলো বৃহঙ্গ কুলের, সেই সাথে প্রস্ফুটিত হলো ফুলের দল। ঝর্ণার কলকল ধ্বনি আর জলপ্রপাতের ঝরঝর শব্দে উদ্বেলিত হলো চারিপাশ। হিমবাহ জড়িয়ে সমুদ্রের তেজি গর্জন। সামনে আঁচড়ে পড়ছে পাহাড়ের ঢালে। সূর্যের হলুদ আলো ভারী থাই কাজ আর পর্দা ডিঙিয়ে সারফারাজের কক্ষে প্রবেশ করলো। সেই হুটোপুটি খাওয়া আলোর পানে তাকিয়ে অল্প হাসলো সারফারাজ। এরপর রূপকথার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য সবকিছুকে ছাপিয়ে যায় প্রিয়তমা। বিশ্বরীতি, আলোকের তীক্ষ্ণ সৌন্দর্য আজ আমায় মোহিত করতে বাধ্য হলো, কারণ আমি এখনো তোমার নেশায় বুধ। সারফারাজের বাহুতে পরম শান্তিতে নিদ্রা গিয়েছে রূপকথা। সারাটা রাত ধরে রূপকথার শ্বাস গুনে চলেছে সারফারাজ। মনে কেমন এক তৃপ্তিময় আনন্দ। রূপকথার প্রতিটা শ্বাস সারফারাজকে পুড়িয়ে ছারখার করছে। অথচ হৃদয়হীনা বোকা রমণী তার খবরটুকু রাখেনি। সে ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে প্রকট হতেই রূপকথার লালচে জখম ঠোঁটে সারফারাজের নজরে আটকালো। সেই জখমে আলতো চুমু এঁকে ফিসফিস করে রূপকথার কানে কানে সারফারাজ বলে উঠল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? কি করবো বলো? দীর্ঘদিনে জমানো ভালোবাসা, বাধাহীন উন্মুক্ত প্রেমগুলো খাঁচায় বন্দি থাকতে চাইনি। ভারী ব্ল্যাঙ্কেটের ভেতর হাত ঢুকিয়ে রূপকথাকে আরেকটু নিজের দখলে নিয়ে এলো সারফারাজ। ঘুমের ঘোরে ব্যথায় অল্প ঠোঁট কুচকে ঘুমিয়ে উঠল রূপকথা। সারফারাজ রূপকথার কপালে ওষ্ঠ ছোয়ালো। এরপর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, শুভ সকাল মিসেস সারফারাজ। আপনার নিদ্রা ভাঙার অপেক্ষায় পুরো পৃথিবীর প্রহর গুনছে। আপনি না জাগলে যে সকাল হচ্ছে না। সারফারাজের ঘোর মেশানো ভারী স্বরে পিটপিট করে চোখ মেলে তাকালো রূপকথা। এরপর সারফারাজের বুকে গুটিসুটি মেরে শুয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, মাত্রই তো ঘুমালাম, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। চোখ খুলে রাখতে পারছি না আমি, প্রচন্ড ঘুম ভর করেছে চোখের পাতায়। বলতে বলতে পুনরায় ঘুমে তলিয়ে গেল রূপকথা। রূপকথার এত গভীর নিদ্রা সহ্য হলো না সারফারাজের। সে ভোর রাত থেকে জেগে রয়েছে, অথচ মেয়েটা ঘুমে কাতর। সারফারাজ কপাল কুঁচকে নাক ফুলালো। এত সুন্দর প্রেম মিশ্রিত বাণী তোয়াক্কা করল না রূপকথা। এটা তার মানতে কষ্ট হলো। সে তার ঠান্ডা হাতটা রূপকথার উদরে চেপে ধরল। আচমকা ঠান্ডা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথা। এরপর বিরক্তিতে বলে উঠল, আমি কিন্তু এর জন্য শাস্তি দেব তোমায়। শাস্তির কথা শুনে সারফারাজের এক ভ্রু উঁচু হয়ে গেল। 1.5 ফুট একটা মেয়ে তার মতো মাফিয়াকে শাস্তি দেবে? এত বড় অধ্যত্বপূর্ণ কথা। কি শাস্তি দেবে রূপকথা, এটা সে দেখতে চায়। সে তার ঠান্ডা হাত জোড়া দিয়ে জোর করে চেপে ধরল রূপকথাকে। এরপর উপর থেকে সরিয়ে দিল ব্ল্যাঙ্কেট। ঠান্ডায় রূপকথার অনাবৃত শরীর শিউরে উঠল।
উষ্ণতার জন্য সে শক্ত করে সারফারাজকে চাপড়ে ধরল। এরপর উষ্ণতা তালাশ করে বলে উঠল। ঘুমোতে দিচ্ছ না কেন? জোরে ধমকে উঠল রূপকথা। রূপকথার ধমক পাত্তা না দিয়ে সারফারাজ বলে উঠল। দেখতে চাচ্ছি কি শাস্তি দিবে তাই। আচ্ছা। দেখাও দেখি কেমন শাস্তি। রূপকথা তপ্ত শ্বাস ফেলে বড় বড় করে চোখ মেলল। এরপর আশেপাশ হাতড়ে সারফারাজের কালো টি শার্ট খান কোনো মতে গায়ে জড়িয়ে সারফারাজের বুকের উপর উঠে গেল। নিজের সরু আঙ্গুলি দিয়ে আলতো করে ছুঁয়ে দিল সারফারাজের নাক, ঠোঁট আর অ্যাডাম আপেল। নেশা ধরানো চোখ জোড়া সারফারাজের চোখে নিবদ্ধ করে ঝুঁকে গেল সারফারাজের মুখের পানে। এরপর ফিসফিস করে বলে উঠল। আমার সামলাতে পারবে? ফাঁকা ঢোক গিলল সারফারাজ। রূপকথা সারফারাজের চুলে আঙ্গুলি চালিয়ে টেনে ধরে বলে উঠল। গত রাতে তুমিই বলেছিলে না রানী সাহেবের হুকুম শিরোধার্য? রূপকথার এলোমেলো সৌন্দর্যে নিজের জ্ঞান খোয়ালো সারফারাজ। বাধ্য দাসের ন্যায় উঠে বসে ছুটতে চাইল রূপকথার অদর, কিন্তু তার আগেই বিছানা থেকে লাফিয়ে নেমে গেল রূপকথা। এরপর বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে উঠল। দুদিন আমার নাগাল পাবে না তুমি। কত বড় মাস্তান হয়েছ আমিও দেখতে চাই। সারফারাজের মাথা ভো ভো করে ঘুরে উঠল নিমিষেই। এত বড় শাস্তি সইবার ক্ষমতা তার নেই। এই শাস্তিতে তার মৃত্যু অনিবার্য। সারফারাজ বিছানা থেকে নেমে রূপকথার সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করল, কিন্তু নিঠুর মানবীর হৃদয় গড়ল না। বাঁকা হাসলো সারফারাজ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে জানে সে। খপ করে রূপকথাকে চেপে ধরল সারফারাজ। ভয়ে হাঁটুসম টি শার্ট চেপে ধরে এক পা দুপা পেছালো রূপকথা। একসময় পদযুগল থেমে গেল। পেছানোর পথ শেষ। পিছনের কঠিন দেয়ালে রূপকথার পিঠ ঠেকে গেল। রূপকথাকে দুই হাতের মাঝখানে বন্দি করে ভ্রু নাচালো সারফারাজ। আগুন জ্বালিয়ে না নেভেই চলে যাবে? তা তো হবে না ডার্লিং। যেই হুতাশনে তুমি কেরাসিন ঢেলেছো সেই জ্বলন্ত অঙ্গারে তোমাকে জল ঢালতে হবে। সো লেটস গো। রূপকথা দুপাশে মাথা ঝাঁকালো। এরপর মিনমিন করে বলল। তোমার গর্দান নেব আমি। রানীর সাথে এসব কি ধরনের বন্ডামি? বরদান পরে নিও, আগে তোমার মনোরঞ্জন হোক। চারিপাশে তাকিয়ে বাঁচানোর পথ খুঁজল রূপকথা। সারফারাজের হাত বন্ধন থেকে কোনো মতে ফসকে ওয়াশরুমে ঢুকে গেল রূপকথা। সারফারাজ কম যায় কিসে? রূপকথাকে দরজা আটকানোর ফুরসত না দিয়ে নিজেও ঢুকে বাঁকা হেসে বলে উঠল। আগে বলবো না তোমার জলকালি খেলতে ইচ্ছে করছে? ওকে, নো প্রবলেম, আমি সব জায়গাতে গিফট আছে। রূপকথা চোখ মুখ শক্ত করে বলে উঠল। বাবার কাছে বিচার দেব তোমার নামে। যদি জেলে না ভরেছি তো দেখো তখন। সারফারাজ গায়ের হাতবিহীন ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি খুলতে খুলতে বলে উঠল। এই অপরাধে যদি আমার জেল হয় তবে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি জেলে যেতে রাজি আছি। এবার কাছে এসো সোনামণি। রূপকথা একটা শ্যাম্পুর বোতল ছুঁড়ে মেরে বলে উঠল। বেশি কাছে এলে মাথা ফাটিয়ে দেবো ফাটা ছেলে। সারফারাজ চোখ মুখ কুচকে শ্যাম্পুর বোতল গুছিয়ে রেখে বলে উঠল। গত রাতে তো। বলার আগে সারফারাজের মুখ চেপে ধরল রূপকথা। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। গত রাতের কথা মনে পড়তেই দিনের বেলায় ঘটনা রিপিট হলে লজ্জায় নির্ঘাত মূর্ছা যাবে রূপকথা। এই অসভ্য বেহা পুরুষ কি সে খবর রেখেছে, নাকি জেনে বুঝে তাকে কাবু করতে চাইছে? রূপকথা হাত আলগোছে মুখ থেকে সরিয়ে সারফারাজ ফিসফিস করে বলে উঠল। গত রাতে আমি তোমার হাতে খুন হয়েছি বউ। তুমি যে এতটাই হৃদয়হীনা, নিষ্ঠুর, তা আমি দুঃস্বপ্নে কখনো ভাবিনি। রূপকথাকে জড়িয়ে ধরে শাওরের নব ঘুরালো সারফারাজ। শীতল জলের স্পর্শে সারফারাজকে শক্ত করে চেপে ধরল রূপকথা। সারফারাজের পিঠের নখে ধারালো আঘাতগুলোতে পানি ছুঁয়ে দিতে সেগুলো জ্বলে উঠল। সারফারাজ রূপকথার লতানো কোটি দেশে ভালোবাসার স্পর্শ বুলিয়ে নেশা ধরা গলায় বলল। আই উইল বি জেন্টাল দিস টাইম টু। নিজের লাগেজপত্র নিয়ে ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টের ওয়েটিং এরিয়ায় বসে আছে রুদ্ররাজ। আর কিছুক্ষণ বাদে তার রাশিয়ার ফ্লাইট। ওখানে ভিলেজ এরিয়া একটা হসপিটালে অ্যাপ্লাই করেছে সে। তারা রুদ্রের কোয়ালিফিকেশন দেখে তাকে অ্যাপয়েন্ট করেছে। নিজের বাকিটা জীবন সেখানে চূড়ান্ত অনুশোচনার অপরাধ বোধ নিয়ে একাকী কাটিয়ে দেবে রুদ্র। তার কালো ছায়া কারোর উপর ফেলতে চায় না সে। সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই তার চাওয়া। মাঝে মাঝে অন্যের ভালো থাকা, সুখে থাকা দেখতে ভালো লাগে। সারফারাজের সুন্দর ভবিষ্যতে মোটেও ঈর্ষান্বিত নয় সে, বরং সারফারাজ এটা আরও আগে ডিজার্ভ করত। এটা নিয়ে সে আপসেট। সারফারাজের জীবনে রুদ্রের ছায়া না থাকলে সারফারাজ আরও আগে সুখী হতে পারত। নিজের নিকৃষ্ট রূপ মনে পড়তে লজ্জায় মাথা নিচু করে ফেলল রুদ্র। এমন সময় পাসপোর্ট চেকিং এরিয়ায় স্টাফদের হাউকাউ শুনে তার ধ্যান ছুটল। হট্টগোল উদ্দেশ্য করে সামনে তাকালো রুদ্র। একটা ছোট্ট শীর্ণদেহের ফর্সা সুন্দর রমণী হাত নেড়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে। বড় বড় বাদামি মণির চোখ দুটোতে অন্তহীন মায়ার হাজারো কথার ফুলঝুরি, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। মেয়েটির ইশারাপূর্ণ কথা স্টাফগুলো বুঝতে পারছে না। রুদ্র অবাক চোখে বেশ কিছুক্ষণ মেয়েটার অঙ্গভঙ্গি খেয়াল করলো। এরপর তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মেয়েটার কাছে গেল।
বাকশক্তিহীন মানুষদের সাথে বেশ কয়েকবার কাজ করেছে রুদ্র। মেয়েটির সাইন বুঝতে তার মুহূর্ত সময় লাগলো না। রুদ্র স্টাফগুলোর সামনে গিয়ে নিজের পরিচয় জাহির করলো। Excuse me, I am a doctor. The girl is speech impaired. I will tell you what she is trying to say. বলেই মেয়েটিকে হাতের ইশারায় শুধালো। What's your problem? রুদ্রের ইশারায় মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। তার চোখে মুখে খুশি উপচে উঠল। সে মিষ্টি একটা হাসি উপহার দিল রুদ্রকে। এরপর চোখে মুখে চিন্তা ফুটিয়ে নিজের টিকিট, ভিসার পাসপোর্ট রুদ্রের পানে এগিয়ে বোঝালো। আমার টিকিটে নামের স্পেলিং ভুল হয়েছে, এই জন্য তারা আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না। কিন্তু আজকের ফ্লাইট আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাকে যে কোনো মূল্যে রাশিয়া যেতেই হবে। ইটস মাই ড্রিম অপরচুনিটি। মেয়েটি টিকিট আর পাসপোর্ট চেক করে অফিসারকে বলে উঠল। এটা তেমন কোনো বিগ ইস্যু নয়। পাসপোর্ট, ভিসা সব ঠিক আছে, নামে একটা স্পেলিং মিসিং। প্লিজ ওনাকে যেতে দিন। স্টাফ শুনল না। রুদ্র রাগে চিরবিরিয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের উপর। ইচ্ছে হলো এখনই তাকে শুট করে দিতে, কিন্তু রুদ্র এখন এসব খুন খারাপই আর করবে না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। মেয়েটি হাত ঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগের ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখে জল ফেললো। চারিপাশে মানুষের জটলা বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট, ভিসা চেক করে ফেস স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট নিলেন। সবকিছু ঠিকঠাক। বুঝতে পারলেন যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত নামের ফার্স্ট স্পেলিং ভুল এসেছে। যেহেতু ভিসা পাসপোর্টে কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিট ঝামেলার জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট খুলে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল। সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তার হাতেও আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুকিং করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথ চলতে চায় সে। তাই সূচনাটা আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হলো রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো, সেই সাথে প্রচণ্ড খুশি হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বুঝে দ্যাটস এনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা ঝাঁকিয়ে হ্যালো বলল। মেয়েটা একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত ইশারা করে পুনরায় বুঝালো। থ্যাঙ্কস। চকলেট হাতে নিয়ে রুদ্র শুধালো। মিস রূপকথা, রাশিয়া যাবার কারণটা কি জানতে পারি? চুপকথা নামক মেয়েটি একটা আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙে আঁকা পেন্টিং স্কেচ। রুদ্র বুঝলো মেয়েটি ভালো ছবি আঁকে। চুপকথা হাত ইশারায় বলল। আমাকে ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছে। আমার একটা ছবি ওদের ভালো লেগেছে। ওটার এক্সিবিশন আছে। বিভিন্ন দেশের নামী গুণী চিত্রশিল্পী ওখানে উপস্থিত হবেন। অনেক বছর ধরে এই দিনটির অপেক্ষায় আমি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান উড্ডয়নের ঘোষণা বেজে উঠল। কিয়ৎক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতে চুপকথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। রূপকথার নখের আঘাতে রুদ্রের হাতের উপর পিঠ ছিলে গেল, কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেন স্মুথলি রান হতে রুদ্রের হাত ছেড়ে দিল সে। আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঢেকে নিল। কিছু সময় গড়াতে ঘুমের ঘরে তলিয়ে গেল চুপকথা। চুপকথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম, চিন্তা ভাবনা সবকিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটা নাম। চুপ কথা। সারফরাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙের ভেতর রাখলে সে যে বাঁকাই থাকে সে কথাই বা কে জানত। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফরাজের পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ার তার মেয়েকেই টানতে হবে ভেবে সেই ইচ্ছা ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফরাজের নম্বরে ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে উঠতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময় সুফিয়ান চৌধুরী ফোন দেখে ঠোঁট মেলে হাসলো। এরপর ফোন তুলে বলে উঠল। কালো বিড়াল রাস্তায় আগলে দাঁড়ালো যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁত মুখ কামড়ে বলে উঠল। এক চটকানা মেরে সামনের দাঁত ফেলে দেবো হতচ্ছাড়া। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল। এতে আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। তোকে ফোন করায় আমার পাপ হয়েছে। তুই জাহান্নামে যা। যাবার আগে আমার মেয়েকে ফোনটা দিয়ে যা। সারফরাজ টিপ্পনি কেটে শুধালো। এত রাতে মেয়ে চিন্তা ঘুমোচ্ছে না বুঝি? তোর মতো শয়তানের হাতে মেয়ে তুলে দেবার পর কোনো বাপের চোখে কি ঘুম থাকতে পারে? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে বলল। নাও তোমার গোয়েন্দা বাপ সলসাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা,
তার কথা মন ঘুরিয়ে বসো না আবার। ঘরলেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাস। 1 মাসেও চন্দ্র মধু আহরণ হবে কিনা আই ডোন্ট নো। রূপকথা কনুই দিয়ে গুঁতো দিল সারফারাজের পেটে। এরপর ফোন কানে তুলে উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুর ন্যায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফারাজ ভেলকিবাজ কোথাকার। কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাবে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি। সারফরাজ আমায় ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া নেলি আর অভিরূপের বিয়েটাও আটকে আছে। দাও জামাইকে দাও। রূপকথা সারফারাজের পানে ফোন এগিয়ে চোখ গরম করলো। বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমায় জ্বালিয়ে ভস্ম করে দেব। সারফারাজ ফোন নিয়ে বলল। জি বাবা বলুন। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্ষি করে বললেন, তোর একাই শীত লাগে? অভিরূপের শীত লাগে না? শিল্পীর এসে ওদের বিয়ের ব্যবস্থা কর, নয়তো তোর একদিন আর আমার যে কদিন লাগে। বদমাস ছোকরা কোথাকার। আমি আপনার মেয়ের জামাই, এইটুকু তো সম্মান দিন। তুই আমার কিসের মেয়ের জামাই? তুই আমার শত্রু, আজীবনের শত্রু। সুযোগ পেলেই পিছন থেকে এক হাত দেব আমি তোর তারা। প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিঝির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফারাজ বৈঠাওয়ালা বোটের খুঁটিনাটি এ বিষয়ে চেক করছে। এই বোটের মাধ্যমে রূপকথাকে গহীন অরণ্যের বিস্তৃতি আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফারাজ। সারফারাজ পানিতে বৈঠা চালিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকলো। আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঢোক গিলল। এর আগে কখনোই সে নৌকায় ওঠেনি। তার মধ্যে চারিপাশে গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়, না না, এত সুন্দর জামাই রেখে কিছুতে এত দ্রুত কুমিরের পেটে যেতে পারবে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনো জেলাসি ফিল করানো বাকি রয়েছে। সারফারাজের ক্ষমতার প্রয়োগে দেশ বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনো শুরুই হয়নি। রূপকথা কিছুতে সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফারাজ কপাল কুঁচকে রূপকথার মুখ ভাব বোঝার চেষ্টা করলো। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছে এটা কি ভেবেই সারফারাজ পুনরায় হাঁক ছাড়লো। এখানে দাঁড়িয়ে দুপুর পার করে ফেলবে? তখন তো খুব জ্বালাচ্ছিলে, এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফারাজের হাঁকটাকে নিজেকে ধাতস্থ করলো রূপকথা। এরপর পট করে বলে উঠল, এখানে কুমির আছে, আমি যাব না। সারফারাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়লো। এরপর ভ্রু সরু করে বলে উঠল, কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতেও ভয়ানক মানুষের কামড় খাচ্ছ রাত দিন, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না? আর যার অস্তিত্ব নেই এই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে না? হা হা হা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষই কমিশনারই। ঠিক সময়ে ঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। কথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো, আসলেই কুমির নেই? না নেই, এখানে এসো। আর থাকলেও বা তোমার জামাই আছে না? কুমিরের চাইতে তোমার শক্তি বেশি? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফারাজ ঠোঁট গোল করে ফস করে শ্বাস ছাড়লো। এরপর বলল, গত 2 দিনও আমার শক্তি বেশি না কম টের পাওনি? আরও পরীক্ষা দেওয়া লাগবে? তুমি চাইলেও আমি এখানে ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমাকে শূন্যতে বসাতে? ঠোঁটকাটা স্বভাবের মানুষটার বেশর্মির ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুজে মাথা নাড়ল রূপকথা। এরপর 2 হাত নাড়িয়ে পড়ল। না না, ছি ছি, খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা? আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফারাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসলো। রূপকথাকে বসিয়ে নিজেও রূপকথার মুখোমুখি বসলো সারফারাজ। এরপর 2 হাতে 2 বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করলো। প্রথমে রূপকথার বুক দুরু দুরু করলো, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা বাহারি রঙের পাখি আর বুনোফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হলো সবুজ জলে হাত ভেজাতে। সে সারফারাজের পানে তাকিয়ে পুনরায় বলল, পানিতে হাত ভেজালে কিছু কামড় দেবে পানির নিচে থেকে। সারফারাজ দুষ্টু হেসে বলল, আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট উঁচু।
সারফারাজ কথা শেষ করবার আগে রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফারাজের শরীরে। সারফারাজ শব্দ করে হেসে বলে উঠল। বউ কামড়ানো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখল। সারফারাজ ভারী গলায় বলল, এর পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মধ্যে এসব রোগ বলায় আমি কিচ্ছুটি মানব না, কষ্ট তুমি পাবে বলে দিলাম। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় বড় সবুজ কমলা হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত কোনো গাছে মন মাতানো সৌরভের ফুল। রূপকথা এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবীটা এত সুন্দর এটা তার চর্মচক্ষু বিশ্বাস করতে পারল না। রূপকথা চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফারাজকে বলল, আমি অনেক লাকি, লাইফ আমাকে এত কিছু দেবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফরাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথায় সারফারাজের মুখে রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে হলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফারাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো। আমি কিছু ভুল বলেছি? সারফারাজ তপ্ত শ্বাস ছেড়ে কঠিন কণ্ঠে উত্তর করল, আমি পাপী, ও ওপরে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিশে স্বপ্ন দেখিও না, কষ্ট পাবে। কথাটা কেমন নিষ্ঠুর শোনালো। তবুও রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে সব মাফ করে দিবেন তিনি। সারফারাজ এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার চলচল চোখে শুধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মুড খারাপ করো না রূপকথা, ঘুরতে এসেছো ঘোরো। এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না প্লিজ, শুনতে ভালো লাগছে না, পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিইয়ে গেল নিমিষে। চোখের সামনে সারফারাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। আমার সব কিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করেছিলাম, বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না। হাতটা ধরার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথা জবাব দিল না। সত্যিই তো, সে তো সবকিছু জেনে মেনেই সারফারাজকে বিয়ে করেছে। তবে আজ কেন এসব ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রূপকথা। সে ইতিউতি নজর বুলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফল দেখতে পেল, একদম বেগুনি রঙের ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হলো। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতো অনুরোধ করে সারফারাজকে বলল, ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলল। নিশ্চয়ই ম্যাডাম। এরপর সে সেই ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানে গুজে দিয়ে কপালে চুমু এঁকে ফিসফিস করে বলল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি, তবে ক্ষতি কি পেরে তোমা? সারফারাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। তুমি হলেই চলে যাবে আমার। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকলো সারফারাজ। এরপর রূপকথার ছোট মুখখানি হাতের আজলায় ভরে পড়ল। প্রমিস করবো না, বাট আই উইল ট্রাই। রূপকথা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো। সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারফারাজ বলল, তিন সত্যি? মস্কো এয়ারপোর্টে বিমান থামতে চুপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবলো মেয়েটা যেখানে যাবে সেই জায়গায় ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরার রিস্ক, তন্মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরো ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুন চাইতে পারবে না। চুপকথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করলো রুদ্রের যেই হাত সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে। তার বেশ অপরাধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বুলালো। চুপকথার শীতল হাতের স্পর্শে চমকে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটার কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপকথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে বুঝালো, বাসায় গিয়ে একটা অয়েন্টমেন্ট লাগিয়ে নেবেন। এখানে অধিক ঠান্ডা, যত্ন না নিলে ক্ষত ফেটে রক্ত বের হবে। বুঝেছেন কি বলেছি? মেয়েটার কথায় অল্প হাসলো রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্লেকার্ড নিয়ে। প্লেকার্ডে লেখা চুপকথা। চুপকথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরলো। মেয়ে দুটো নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল, আমাদের সঙ্গে এসো।
ব্যস্ততার হুড়োহুড়িতে রুদ্র চুপ কথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপ কথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপ কথা, এরপর হাত ইশারায় বলল আমাদের আবার দেখা হবে। নম্বর চাইবার আগেই গাড়ির দৃষ্টি সীমানা ছাড়ালো। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজে শুধালো। আমাদের কি আদেও আবার দেখা হবে মিস রূপকথা? দেখা না হলেই বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমায় গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিজ কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিকটা দূরে জভেনি গোরদ নামক উত্তর অঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যে হসপিটালে সে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানের বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেশন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভুগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভুগে। এখানে নিউরোসার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডক্টর নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথে তারা রুদ্রের বাকি হিস্টোরি চেক না করে শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমে রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখান থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বদ্ধ। সুভান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবায় হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চৌকস একজন ডাক্তার এটা বুঝতে তাদের সময় লাগলো না। কিছু কিছু ডক্টরের হাতে যশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলে বিছানায় পড়ে থাকা রোগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট একটা ঘর। অত বিলাসবহুল নয়, কিন্তু কোনো মতে টেনে টুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই, কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়, বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলে চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অত্যাধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজি চাষ করা অসম্ভব। ক্যান ফুডই শেষ ভরসা নিউট্রিশনের জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থায় রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে প্লেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছাতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকলো। শপে ঢুকে তার প্রথম নজর গিয়ে ঠেকলো বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরোদস্ত শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রুদ্রের সাথে সাথে অন্য কেউ ধরে ফেললো সেই বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সেই মানুষটার পানে তাকালে রুদ্র। নিমিষেই তার রাগ তরল জলে রূপান্তরিত হলো। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল। চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপ কথা বেশ অবাক হলো। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল, এখানে কিচ্ছু খেতে পারছি না। আমার ঝাল ঝাল শুটকি খেতে ইচ্ছা করছে। এখানে তেমন সবজি নেই, তাই বাঁধাকপি চুজ করেছি আমি। বাট আপনি যেহেতু আগে এসেছেন, বাঁধাকপিটা আপনিই নিন। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী ও আঙ্গুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধা কপি কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকবো। ওজন 87 থেকে 27 হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফরাজ বৌনি উষ্ণ হানিমুন সারছার দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফরাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফরাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফকিনি দারুণ যন্ত্রণা। না না, এর আগে কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে, অথচ খেতে পারছে না, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারফরাজকে একটা টেক্সট পাঠালো। তাই এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছি। কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই। মনে হয় কে যেন বরফ জল ঢেলে দিয়েছে। মিঙ্গেল মানুষকে এভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর ওপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার হাহাকার অভিশাপ হয়ে লাগবে বলে দিলাম। শিগগির ফিরে এসে আমায় বিয়েটা করে দে, নয়তো তোর শালিকে নিয়ে আমি ভেগে যাব। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফরাজ। যে আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে বসে কাঁদবি শালা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুকাবের কাঁদবি। এমনি ভালো আসলি। না, আমি বিড়ি ফুকে কাটতেই চাই। ঠিক আছে, জ্ঞানের কথা যেহেতু মানবি না, কি আর করার, আসছি।
কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধা আধ ঘোমটা টেনে বসে আছে নেলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁত বাড়ি খাবার উপক্রম। নেলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টে লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্য হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুম ভরা চোখে বার কয়েক হামি তুলল নেলি। এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফারাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফারাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে, বুঝলি? নয়তো পুরুষ মানুষের দাম থাকবে না। অভিরূপ ভ্যাবলা কান্তে ন্যায় শুধালো। বিড়াল না মারলে কি হবে? সারফারাজ ইতি উতি তাকালো অভিরূপের প্রশ্নের পর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবে, তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল, বুঝলি? অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞাসা করল। তুই বিড়াল মেরেছিলি? যসূচক শব্দ উচ্চারণ করে সারফারাজ চোখ টিপল। এরপর বলল, শুধু বিড়াল না বধ, আরও অনেক কিছু মেরেছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যে বউ, গিয়ে দেখ ঘুমে পগার পার। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বউয়ের কাছে যা, আর বিড়াল না মারতে চাইলে, রাতে যদি মশা মারতে চাস তাহলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফারাজ। বড় বড় পা ফেলে চলে এলো। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার বেটা বদের হাড্ডি, আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়া ঘুমানো যায় না। তন্মধ্যে হাড় কাঁপুনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর কল্পনা করলেও বুক হতাশনে পড়ে। কিন্তু কমিশনারের ধান্দা একটাই, কি করে সারফারাজকে কষ্ট দেওয়া যায়। সারফারাজ চোখের আড়াল হতে তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢুকলো অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ। বিয়ের কাজ শেষ করে তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। অভিরূপের ছোট বোন অন্তু নেলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দূর সম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্তি বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাকড়ে দিল অভিরূপ। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতে সারফারাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের। তোর যেই বউ, দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপের মাঝে মাঝে সারফারাজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়া সম্পর্কে এত ধারণা তার কোথা থেকে এলো। তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে এটা সারফারাজ কিভাবে জানলো। নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নেলির মাথায় স্পর্শ করে ডাকলো। নেলি ঘুমাচ্ছ? আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকিয়ে উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবর্ণের মায়াবী মুখের মানুষটার সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী এটা মনে পড়াতেই নেলির হাত পা কেঁপে উঠল। সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভি বোধহয় টের পেল নেলির ভেতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল, চলো ফ্রেশ হয়ে ঘুমাবে। নেলি মাথা ঝাঁকালো। এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতে নেলির বাহু আলতো করে ধরে অভিরূপ বলল, তোমায় খুব সুন্দর লাগছে নেলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী? নেলি অল্প হাসলো। অভিরূপ হাতের আজলায় নেলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো নেলি। অভিরূপ ঘোর লাগা চোখে সেই সৌন্দর্য গিলে নিল। এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নেলি মাথা কাত করে শাইজানি লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নেলি যেতেই কেউ সাইড টেবিলের উপর নজর গেল অভিরূপের। টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 20 পর গায়ে একটা লং টি শার্ট আর পালাজ্জো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষায় করছে। নেলিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল, উজু করেছো? হ্যাঁ বোধক মাথা নাড়ালো নেলি। অভি হাত ইশারায় বলল, ঠিক আছে চলো। অভির পাশে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরল নেলি। অভি তার মোনাজাতের সমস্ত দোয়া নেলির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল,
সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম। স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নেলি, এরপর জবাবে বলল। তোমার সমস্ত দোয়া কবুল হোক, আমিন। ধীরে ধীরে হাত বাড়ালো, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিম বাতাস। গোসল করার কারণে নেলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নেলির বরফ সম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কম্বলের নিচে এসো। নেলি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসলো। অভিরূপ শুয়ে নিজের পাশের জায়গা নেলিকে নির্দেশ করে বলল। আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতে নেলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয় এসে হানা দিল। অভিরূপ নেলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুয়ে নেলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নেলি, পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর নেলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল নেলি। অভিরূপ শক্ত হাতে নেলির মুখ চেপে ধরে বলল। হুশ, সবাই জেগে যাবে, প্লিজ এভাবে হেসো না। নেলি চোখ বুজে আশ্বস্ত করলো অভিকে। অভিরূপ নেলির মুখ থেকে হাত সরিয়ে নেলির হাত নিজের হাতের করপুটে নিয়ে বলে উঠল। তোমার কি আরো সময় চাই নেলি? বোকা নেলি কি বুঝলো কে জানে, সে ফট করে উত্তর দিল। না, আমার সময় চাই না। অভিরূপ ঠোঁট টিপে লজ্জা আড়াল করে বলে উঠল। আর ইউ শিওর? নেলি ঠোঁট উল্টে বলল। হ্যাঁ। নেলির সম্মতি আছে ভেবে নেলির একান্ত কাছাকাছি এলো অভিরূপ। এরপর নেলির টি শার্টের ভেতরে হাত ঢুকালো। নেলির মেধির নরম উদরখানা চুয়ে দিতে চাইলে পরম ভালোবাসায়, কিন্তু এবারও অভিকে বোকা বানিয়ে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ চোখ বুজে পরম আবেশে নেলির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। এরপর গলার ভাঁজে কানে অভির ছোঁয়া যত গাঢ় হলো, নেলির হাসির মাত্রা তত ছড়ালো। চূড়ান্ত অস্থিরতা যখন অভিরূপের দেহে ছড়িয়ে গেল, সেই অস্থিরতায় পানি ঢেলে উঠে বসে পেট চেপে ধরে খিলখিল করে হেসে উঠল নেলি। অভিরূপ তপ্ত শ্বাস ফেললো, তার রাগ হলো এবার নেলির উপর। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ে টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মিলে নেলিকে আহত গলায় বলল। ঘুমাও নেলি, অনেক দখল গেছে, আমরা কাল কথা বলবো। বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফারাজকে টেক্সট পাঠালো। বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নিয়ে বিধায় ফুঁকতে পারছি না। অগাজের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতি তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল ব্যালকনিতে পাতানো ডিভানে। এই শীতের রাতে কুলকুল করে ঘামছে অভি, তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ, ইচ্ছে করছে চড়িয়ে নেলির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফোঁস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় ত্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো নেলি। এরপর শীতল দুই হাতে পেছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল। আম সরি বেশি বাড়াবাড়ি করার জন্য। আমি সত্যিই দুঃখিত। ভিতরে চলো প্লিজ। অভি উষ্ণ শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল। আমার ঘুমোতে সময় লাগবে, তুমি ঘুমাও নেলি। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিইয়ে গেল নেলি। সে শক্ত হাতে অভিকে নিজের পানে ফেরালো। এরপর দুই হাত অভিরূপের গলা জড়িয়ে পাউচু করে ঠোঁটে চুমু খেলো। এরপর চুয়ালে গলার নিচে সংকোচে নিরুত্তাপ রইল অভিরূপ। কারণ নেলিকে বিশ্বাস নেই, তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল নেলি। উন্মাদনায় চোখ বুজে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসা একটু একটু করে জাহির করলো নেলি। অভিরূপ শ্বাস ভারী গলায় হাঁপাতে হাঁপাতে শুধালো। আর হাসবে? না বোধক মাথা নাড়ালো নেলি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরলো। হ্যাচকা টানে নেলিকে পাজা কোলে তুলে ঘরে ঢুকে দরজা আটকে দিল অভিরূপ। এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নেলির কানে কানে বলে উঠল। ভালোবাসি নেলি জান, তোমার কাছে আমার পুরোটাকেই সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরীর বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল টিপছে সারফারাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপর ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফারাজের ধৈর্যের পাত ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল। রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরা যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার্ক করে হনহনিয়ে বাড়ির ভিতর ঢুকলো। টেনে হিঁচড়ে গায়ের স্যুট খুলে টায়ের নট ঢিলে করতে করতে নিজের রুমে দরজা সজোরে খুলল সরফরাজ। দরজা খুলতেই বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় চোখে পড়ল।
চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভিতর ঢুকলো সারফারাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতে ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো। রূপকথাকে দেখেই খুশিতে নাচতে ইচ্ছা হলো তার। শ্বশুর নামক অসুর যে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবেই আনন্দে লাফাতে ইচ্ছে করলো তার। গায়ের পোশাক খুলে ঝটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফারাজ। এরপর রূপকথাকে নিজের বাহুডোরে এনে ঠোঁট আলতো ভালোবাসার পরশ এঁকে শান্তির শ্বাস ছাড়ল। সারফারাজের বুকে মুখ লুকিয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে রূপকথা শুধালো। এত দেরি করলে কেন? রূপকথার মুখের উপর থেকে লেপ্টে থাকা চুল যত্নের সহিত সরাতে সরাতে সারফারাজ বলল। তোর বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হামি তুলে বলল। বাসায় তো কেউ নেই। তুমি ফোন তুলো না কেন বৌজান? সারফারাজ ফোন করছে আর সে টের পায়নি ভেবে রূপকথার ঘুম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভ্রু কুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢুকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা ফোন বের করে সাইলেন্ট মোড সরিয়ে ব্যস্ত গলায় বলল। একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কি করে? ইস, অনেক অপেক্ষা করেছো তাই না? সরি রাজামশাই। বলেই সারফারাজের বুকে ওম খুঁজল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিলি কাটতে কাটতে সারফারাজ বলল। হুম, সরি বলে না, সব সরি আমি বলবো। তুমি শুধু খবরদারি করবে আমার উপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছিলাম আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গেছে। আমাকে ছাড়া এই কনকনে ঠান্ডায় তোমাকে একা ঘুমাতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফারাজের নাকে নাক ঘষে বলে উঠল। আজ শাস্তি দেবার মুড নেই, শরীর ক্লান্ত, অন্যদিন দেব। সারফারাজ দুষ্টু হেসে ফট করে বলে উঠল। তবে কাল। হুম। রূপকথা সারফারাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল। শান্তির নাম করে খালি ফায়দা লোটা না, ছোটাচ্ছি, দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফারাজের। রূপকথা এখনো ঘুমে বিভোর। সন্তর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিমধরা হাতটা বের করলো সারফারাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের উদ্দেশ্যে গার্ডেন এরিয়া এলো সারফারাজ। বাগানের কোণে হালকা জগিং করতে দেখা মিলল সুফিয়ান চৌধুরীর। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল সারফারাজ। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফারাজ খোশ মেজাজে বলে উঠল। মেয়ের লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না? আকস্মিক সারফারাজের গলা পেয়ে পেছনে ফিরলেন সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজখাই গলায় বললেন। দিলি তো আমার সুন্দর সকালটা খারাপ করে। ধুর। সারফারাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল। মেয়েকে ছাড়া এই 1 মাস কেমন লেগেছে শ্বশুরব্বা? যেমনই লাগুক, তোকে বলবো কেন? তুই আমার কে? আমার ভালো লাগা মন্দ লাগায় কি আসে যায় তোর? তুই তো আমার জনম জনমের শত্রু। সে যাই হোক, মেয়েটাকে এভাবে বশ না করলেও পারতি। এই যা, আমি আবার কি করলাম? তেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। দাঁত কিরমির করে মুখ ভেঙচে বললেন। ওহ, কচি খোকা, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ কাটা সহ চিবিয়ে খায়। তোকে ফেলে মেয়ে আমার কিচ্ছুতেই বাড়িতে থাকবে না। এই শীতের রাতে বিয়ে বাড়ি থেকে জোর করে ধেয়ে বেঁধে আমাকে আর তোর শাশুড়িকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা তো এমন ছিল না আমার। মাথাটা পুরো খেয়ে নিয়েছিস তুই, হারামজাদা। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবে সারফারাজের পেটে প্রজাপতি উঠল। ভনিতা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শুধালেন। ক্যালিফোর্নিয়া ফিরবি কবে? সামনে রূপকথার এক্সাম আছে। তুই এভাবে ওর কাছে থাকলে ওর পড়া হবে না। মেয়েটা পড়াশোনার সব চাঙ্গে তুলে বসে আছে। সারফারাজ লম্বা শ্বাস ফেলল। এরপর বলল। আগামীকালেই চলে যাব, একেবারে লম্বা সময়ের জন্য। ফিরবো মাস কয়েক পর। জীবন সামলানো টাফ হয়ে যাচ্ছে এভাবে। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল। 2 দিন পর তোদের ঘরে নতুন মেহমান আসবে। তাকে তোর এই কালো অধ্যায় দেখিয়ে বড় করবি। আমি কখনো কোনো নিরপরাধ অসহায় নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আপনার সন্তান আমার কালো অধ্যায় নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে, আর পিঠ পিছিয়ে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু। সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে শুধালেন। আর এক সারফারাজ পয়দা করবি। সারফারাজ বাঁকা হেসে পুশআপ দিতে দিতে বলে উঠল। নিজের নাম উজ্জ্বল করতে হবে না, নানার মতো ভীতু হলে চলবে কি করে?
আমি ভীতু। তুই কিন্তু আমাকে অপমান করছিস, এর শোধ ঠিক তুলবো আমি। ঠিক আছে আব্বাজান, শোধ তোলার অপেক্ষায় রইল। সারফরাজ হাত পাতো। হাত পাতলে কি হবে? ল্যাপটপ টিপতে টিপতে শুধালো সরফরাজ ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল। আরে পাতোই না। সরফরাজ ঠোঁটের কোণে প্রশস্ত হেসে কাজ ফেলে রূপকথার পানে ঘুরে হাত বাড়িয়ে বলল। কোনো সারপ্রাইজ? রূপকথা মাথা বাঁকিয়ে বলল। চোখ বন্ধ করো। সরফরাজ সবকটা দাঁত বের করে চোখ বুজে ফকিরের ন্যায় হাত পেতে রইল রূপকথার সামনে। দুষ্টু হেসে সরফরাজের হাতের উল্টো পিঠ চেপে ধরে গলা খেকড়ে খাক খাক করল রূপকথা। এরপর সরফরাজের হাতের তালু ভরে থুতু ফেলে হো হো করে হেসে উঠল। হাতে উষ্ণ তরলে অনুভূতি পেতে লাফিয়ে উঠল সরফরাজ। চোখ খুলে হাতের তালু ভর্তি থুতু দেখে মাথা ঘুরিয়ে উঠল তার। ততক্ষণে সরফরাজ বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ রূপকথা পগার পার চোখ মুখ বিকৃত করে হাত উঁচুতে তুলে রূপকথার পিছু পিছু নেমে এলো ড্রয়িং রুমে। ডাইনিং টেবিলে আয়েশ করে পরোটা আর কষা মাংস খাচ্ছেন সুফিয়ান। সরফরাজকে দৌড়ে গিয়ে সেই থুতু এগিয়ে বলে উঠল। একটু হট সাউন্ড নেই আব্বা, আপনার মেয়ে তৈরি করেছে, বেশ সুস্বাদু। খুশিতে সরফরাজের হাতের পানে তাকিয়ে বমি পেয়ে গেল সুফিয়ান চৌধুরীর। ওয়াক শব্দ করে খাবার ছেড়ে দৌড়ে বেসিনে গেলেন। এরপর আরো কয়েক দফা ভ্যাক ভ্যাক করলেন, কিন্তু পেট গলিয়ে কিছু বেরোলো না। সকালের ব্রেকফাস্টে সরফরাজের হাত ঢুকিয়ে খাবারের স্বাদ পণ্ড করার দায়ে সুফিয়ান গলা বাড়িয়ে অভিশাপ দিলেন। তোর ছেলে তোকে পায়খানা থেকে গু তুলে খাওয়াবে, দেখিস বজ্জাত হতচ্ছাড়া। আমার পিছনে সারাক্ষণ লেগে থাকার মজা তখন টের পাবি। তখন আমি কি করব জানিস? বাঁশি ফু দিব আর হাততালি দিয়ে তোর ছেলেকে দ্বিগুণ উৎসাহ দেব। চুপকথাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে রুদ্র। এই 1 মাসে মেয়েটার সাথে তার বেশ সখ্যতা হয়েছে। প্রতি উইকেন্ডে কাজের ফাঁকে দুজনে মিলে ঘুরেছে পুরো মস্কো শহর। চুপকথার সঙ্গে অ্যাটেন্ড করেছে তার এক্সিবিশনে। শুধু তাই নয়, চুপকথা হয়ে জনসমক্ষে তুলে ধরেছে চুপকথার পেন্টিংয়ের মর্মার্থ। রুদ্রের মনের বেশ খানিকটা জায়গা অগোচরে দখল করে নিয়েছে মেয়েটি, কিন্তু কঠিন হৃদয়ের রুদ্ররাজ তা কাউকে বুঝতে দেয়নি। মেয়েটাকে ঘিরে বুকের বাঁ পাশের পুরো জায়গাটা জুড়ে নানান জল্পনা কল্পনার ভালোবাসা মিশ্রিত সুখের আনাগোনা। সেগুলো রাত দিন ক্রমান্বয়ে রুদ্রকে জ্বালাতন করে। সেই জ্বালাতন মুখ বুজে সয়ে নেয় রুদ্র। কবে না জানি এভাবে জ্বলতে জ্বলতে রুদ্রের নৃশংস মৃত্যু হয়। আচ্ছা, রুদ্রের আত্মার মৃত্যুর খবরটা কি কোনোদিনও জানতে পারবে এই মেয়েটা? কখনো কি রুদ্রকে খুঁজবে বা মনে রাখবে? কোনো এক বিষণ্ণ বিকেলে কিংবা শীতের ঘন কুয়াশা ভরা সকালে মনে পড়বে রুদ্রের করুণ চোখের আকুতি ভরা না বলা ভাষা। কখনো কি ইচ্ছে হবে রুদ্রের গলা সুর শুনতে? আনমনে হেসে উঠল রুদ্র। মেয়েটা তো কানেই শুনে না, সে জানবে কি করে রুদ্রের গলার আওয়াজ কতটা হৃদয় কাঁপানো? রুদ্রের মনের আবোল তাবোল ভালোবাসা মিশ্রিত অনুভূতি শেষবারের মতন দাফন করল রুদ্র। অন্তর ক্ষতবিক্ষত হয়ে চুয়ে চুয়ে রক্ত গড়াচ্ছে মেয়েটির বিদায়। অথচ রুদ্রের ঠোঁটজোড়া সুন্দর ভুবন ভোলানো হাসি। চুপচাপ নিজের টিকিট পাসপোর্ট সব আরেকটু চেক করে ইমিগ্রেশনের দিকে পা বাড়ালো। রুদ্রের চোখ উপচে জল গড়াতে চাইল। মেয়েটা বিহনে একাকিত্ব আবারও তাকে গ্রাস করবে। মেয়েটা কেমন জানি রুদ্রের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ অভ্যাসের দাস। রুদ্র কিভাবে চুপকথা নামক অভ্যাস থেকে নিজের পরিত্রাণ করবে? রুদ্রকে আরেকবার বিদায় জানানোর জন্য পিছনে ফিরল চুপকথা। মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে হঠাৎ। ব্যথাটা অনেক দিনের, মাইগ্রেনের হয়তো, নয়তো রাত জেগে বসে বসে পেন্ট করার জন্যে। লম্বা বেড রেস্ট নিলে এমনি সেরে যায়, কিন্তু এবারে ব্যথা পূর্বের ব্যথাকে ছাপিয়ে মাথাটা কেমন ঘুরে ঘুরে চোখ জোড়া ঝাপসা করে দিচ্ছে। আশেপাশের সবকিছুই ঘুরছে, অন্ধকার হয়ে উঠছে চারিধার। চুপকথা আর সামনে এগোতে পারল না। পিছন দিকে হেলে শব্দ করে এয়ারপোর্টের মেঝেতে পড়ে গেল। মাথায় ভারী আঘাতের কারণেও অল্প মাথার পিছনের অংশ ফেটে রক্ত বেরোলো। এয়ারপোর্ট স্টাফদের মুখ হা হয়ে চোয়াল ঝুলে গেল আকস্মিক এমন কাণ্ডে। এদিকে নিজের চোখের জল আড়াল করে শেষবারের ন্যায় চুপকথাকে দেখতে পেছনে ফিরল রুদ্র। অল্প দূরে মানুষের জটলা দেখে তার কপাল কুঁচকে উঠল। সেই জটলায় চুপকথাকে খুঁজল না, মেয়েটা নেই। সেই জটলায় চুপকথাকে খুঁজল না, মেয়েটা নেই। কি এক মন কামড়ে দৌড়ে ভিড়ের মাঝে এলো রুদ্র। ধাক্কা দিয়ে মানুষ সরিয়ে নিচে তাকাতেই তার মস্তিষ্ক টনটনে ব্যথায় ছেয়ে গেল। এয়ারপোর্ট পুলিশকে নিজের
কার্ড শো করে চুপকথাকে পাজা করে তুলে নিল রুদ্র। পুলিশ এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করলেন। তাতে তুলে চুপকথাকে নেওয়া হলো মস্কোর বড় প্রাইভেট হসপিটালে। ডক্টর নার্সদের ছুটাছুটি দেখে হতভম্ব ওয়েটিং চেয়ারে বসে রইল রুদ্র। ঘটনা কি ঘটেছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। মেয়েটাকে এই কয়দিনে একবারও অসুস্থ দেখেনি সে, এমনকি তার কোনো বিশেষ রোগ আছে এই বিষয়ে রুদ্রকে কিছু জানায়নি চুপকথা। তবে হলোটা কি? নেহাত এমনকি অজ্ঞান হওয়া নাকি বড় কিছু। ঘন্টা পাঁচেক পর একজন ডক্টর দৌড়ে এসে উদ্ভ্রান্ত গলায় শুধালো। পেশেন্টের ফ্যামিলি মেম্বার কে আছেন? চুপকথার ফ্যামিলি সম্পর্কে কথায় কথায় জেনেছে রুদ্র। মেয়েটার মা নেই, শুধু বাবা আছেন, ভদ্রলোক, নামজাদা বিজনেসম্যান। ক্যালিফোর্নিয়াতে তাদের বসবাস। স্ত্রী হারিয়ে ছন্নছাড়া জীবন লিড করেন, কিন্তু মেয়ের ভালোবাসার ব্যাপারে কোনো কমতি নেই তার। মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে, মেয়ের স্বপ্ন পূরণে কোনো কমতি রাখেননি তিনি। মেয়েকে উঠতে দিয়েছেন মেয়ের ইচ্ছে মতো। ভদ্রলোক আপাতত বিজনেস ট্রিপে মালদ্বীপে আছেন, ফিরবেন আরও সপ্তাহখানেক পরে। রুদ্র দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলল। আমি পেশেন্টের জ্ঞান ফিরেছে? ডক্টর শক্ত মুখে শুধালেন। জ্ঞান ফেরেনি। আপনি কি কে হন পেশেন্টের? এই প্রশ্নের জবাব দিতে কিছুটা ইতস্তত হলো রুদ্র। এরপর জড়তা মিশ্রিত গলায় বলল। ফ্রেন্ড। ডক্টর ঠোঁট গোল করে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে উঠলেন। তার মা বাবাকে লাগবে। রুদ্র হুট করেই উত্তর করল। তার মা নেই, বাবা বিজনেস ট্রিপে আছে, আউট অফ নেটওয়ার্ক। আমি একজন স্পেশাল নিউরোলজিস্ট। আপনি কোনো ভনিতা না করে আমাকে নির্দ্বিধায় সব বলতে পারেন। ডক্টর হাতে থাকা দুটো রিপোর্ট রুদ্রের পানে এগিয়ে বলল। ইমার্জেন্সি কেস টেস্টগুলো করিয়েছিলাম আমরা, বলতে পারেন সন্দেহ থেকেই। যেহেতু আপনি একজন নিউরোসার্জন, তাই রিপোর্ট বোঝানোর কোনো দরকার নেই আপনাকে। প্লিজ রিপোর্ট দুটো একটু খুলে দেখুন। রুদ্র ভয়ার্থ কম্পিত চিন্তিত ভঙ্গিতে রিপোর্ট দুটো হাতে নিল। এরপর তাতে নজর বোলালো। রিপোর্ট দেখে রুদ্রের মাথা ঘুরে গেল, সেই সাথে টকটকে লাল হলো চোখ জোড়া। রুদ্রের এই মুহূর্তে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু বড্ড বেমানান লাগবে। ভারী হাহাকার মিশ্রিত শ্বাস ফেলে উক্ত ডক্টরকে উদ্দেশ্য করে রুদ্র বলে উঠল। টিউমারের গ্রেড লেভেল 1-এ আছে এখনো, আর তেমন বড় হয়নি। এটা অপসারণযোগ্য। এত ছোট টিউমারে ক্যান্সার হয়নি এখনো, যতটুকু আমার মন বলছে। যেহেতু টিউমার রক্তনালী স্পর্শ করেনি, সেহেতু লাইফ রিস্ক ফ্রি। আপনি প্লিজ আরও কিছু 3D টেস্ট, বায়োপসি আর পেট স্ক্যানের টেস্টগুলো করান। রুদ্রের কথার ধরনে উপস্থিত ডক্টর বুঝে গেলেন সামনে দাঁড়ানো সুদর্শন যুবক সাধারণ কোনো ডক্টর নয়। মাথা সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে তার জ্ঞানের বিস্তার ব্যাপক। তাই সময় ব্যয় না করে ডক্টর ভেতরে চলে গেলেন। ডক্টরদের যাবার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে করিডোর জুড়ে পায়চারি করতে লাগলো রুদ্র। তার মন বলে উঠল। বিধাতা বোধ হয় তোর কপালে শুধু হতাশা আর দুঃখই লিখে রেখেছে রে রুদ্রবাজ। নয়তো সবাই এত সুখী, তুই কেন এত দুঃখী? তোর সংস্পর্শে যেই আসে সেই হারিয়ে যেতে চায়। তোর ছায়া বড্ড কুৎসিত আর ভয়ানক। বিছানায় আয়েশ করে পা ভাঁজ করে বসে ল্যাপটপে নিচের বিজনেস শেয়ার চেক করছে সারফারাজ। এখানে বসে বসে কাজ সামলাতে তাকে বড্ড হিমশিম খেতে হচ্ছে। খুব শীঘ্রই ক্যালিফোর্নিয়ায় ফিরে যাওয়া উচিত। এদিকে রূপকথাকে ছেড়ে বাথরুমেও যেতে ইচ্ছা করে না। ক্যালিফোর্নিয়া তো দূর কি বাত, মেয়েটা সামনে আবার তার এক্সাম আছে। সারফারাজ এখানে থাকলে তার পরীক্ষায় বসা হবে না। দুজন দুজনকেই পাগলের মতো ভালোবাসে, এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে পড়াশোনার মাঝে। মনে মনে পণ করেছে সারফারাজ সে আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া ফিরে যাবে। এদিকে অ্যাঞ্জেলটাকেও অনেকদিন ধরে আদর করা হচ্ছে না। সারফারাজের উপর তার আকাশসম রাগ। ইদানিং ভিডিও কল সারফারাজকে দেখলেই সে দাঁত খিচিয়ে চলে যায়। সারফারাজের ভাবনার মাঝে সেখানে গুটি গুটি পায়ে হাসি মুখে উপস্থিত হলো রূপকথা। সুন্দরী বউকে কোলে তুলে চুমু না খেলে সারফারাজের মনটা কেমন আনচান করে। কি করছো? শিশুসুলভ গলায় শুধালো রূপকথা। সারফারাজ হাত বাড়িয়ে রূপকথাকে টেনে নিজের কোলে বসিয়ে টপাটপ গালে ঠোঁটে কপালে চুমু খেলো। এরপর বলল। কাজ করছি। আমার চাইতে কাজ বেশি গুরুত্বপূর্ণ? সারফারাজ জিভ কেটে মাথা বাঁকিয়ে বলল। হুম, মোটেও না। বউয়ের ঊর্ধ্বে নস্বাদ এই ধরনের কিছুই না। সেও বউ যদি হয় এরকম হটিনটি সুন্দরী, তাহলে তো কথাই নেই। বলেই রূপকথার গলায় মুখ ঢুকালো সারফারাজ। রূপকথা প্রশ্ন হলো এই উত্তরে। এরপর মনে কি যেন ফোন দিক করলো। চট করে উঠে দাঁড়ালো সারফারাজের বাহু ভেদ করে। এরপর সরল গলায় বলল। সারফরাজ, হাত পাতো। হাত পাতলে কি হবে? ল্যাপটপের কাজে পুনরায় মনোনিবেশ করে উদাস ভঙ্গিতে কাজে ডুবে শুধালো সারফারাজ। ছোট্ট বাচ্চার নে ঠোঁট উল্টে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল। আরে পাতোই না।
সারফারাজের ঠোঁটের কোণে প্রশস্ত হেসে কাজ ফেলে রূপকথার পানে ঘুরে হাত বাড়িয়ে বলল। কোনো সারপ্রাইজ? রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল। চোখ বন্ধ করো। সারফারাজ সবকটা দাঁত বের করে চোখ বুজে ফকিরের ন্যায় হাত পেতে রইল রূপকথার সামনে। যদি কোনো সারপ্রাইজ পাওয়া যায় এই লোভে, কারণ মাঝে মাঝে চোখে মুখে কাপড় বেঁধে ভালোবাসা দেয় রূপকথা, বেশ লাগে ওসব দুষ্টু দুষ্টু ভালোবাসা, শরীরে অরণ্য শিহরণ জাগে। সারফারাজ হাত বাড়াতেই দুষ্টু হেসে সারফারাজের হাতের উল্টো পিঠ চেপে ধরল রূপকথা। এরপর গলা খেকড়ে ঘাক ঘাক করলো। সারফারাজের শক্ত প্রশস্ত হাতের তালু ভরে থুতু ফেলে হো হো করে হেসে উঠল। রূপকথার হাতে উষ্ণ তরলের অনুভূতি পেতেই লাফিয়ে উঠল সারফারাজ। চোখ খুলে হাতের তালু ভর্তি থুতু দেখে মাথা ঘুরে উঠল তার। ততক্ষণে সারফারাজ বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। চোখ মুখ বিকৃত করে হাত উঁচুতে তুলে রূপকথার পিছু পিছু নেমে এলো ড্রয়িং রুমে। কিন্তু আশেপাশে নেই রূপকথা, হয়তো মায়ের ঘরে গিয়ে দরজা আটকেছে। আজকাল মেয়েটার ছেলে মানুষই বেড়েছে খুব। প্রাণাধিক প্রিয় মানুষটার সংস্পর্শে থাকলে মন থেকে আপনা আপনি এসব ছেলে মানুষই আসে। এগুলোতে বিরক্তির চাইতে ভালোবাসা কাজ করে বেশি। এদিকে সারফারাজদের বিশাল ডাইনিং এরিয়ায় টেবিল চেয়ারে বসে আয়েশ করে পরোটা আর কষা মাংস খাচ্ছেন সুফিয়ান চৌধুরী। মায়ের রান্না লাজবাব। কর্নেল সাহেব এই রান্না খেয়ে স্ত্রীর বসে থেকেছেন, এই ব্যাপারে চোখ বন্ধ করে নিশ্চিত সুফিয়ান চৌধুরী। প্রতিদিন দুটো করে রুটি খান তিনি, তবে এই বাড়িতে আসার পর থেকে বেআইন তার হাতের ছোঁয়ায় 7 পিস রুটি আর গরুর মাংস সাটাচ্ছেন তিনি। সুফিয়ান চৌধুরীকে খোশ মেজাজে পরোটা চিবোতে দেখে সারফারাজ দৌড়ে গিয়ে সেই থুতুওয়ালা হাত এগিয়ে বলে ওঠে। আরে একটু হট সস নিন আব্বা, আপনার মেয়ে তৈরি করেছে, বেশ সুস্বাদু। জামাইয়ের আচরণে খুব খুশি হলেন সুফিয়ান চৌধুরী। মনে মনে জামাইয়ের সুবুদ্ধি আক্কেলে একটু দোয়াও করলেন। এরপর মুখে 1 পিস মাংস চালান করে খুশিতে সারফারাজের হাতের পানে তাকালেন। সারফারাজের হাতের তালুতে তরল পদার্থ দেখে কিছুক্ষণ নাক মুখ সিটকে অদ্ভুত ভঙ্গিতে বসে রইলেন সুফিয়ান চৌধুরী। এরপর জিভ উল্টে ইয়াক শব্দ করলেন। নির্বিকার হাসি খুশি সারফারাজের হাতের তালু দেখে বমি পেয়ে গেল সুফিয়ান চৌধুরী। তিনি ওয়াক ওয়াক শব্দ করতে করতে খাবার ছেড়ে দৌড়ে বেসিনে গেলেন। আরও কয়েক দফা ওয়াক ওয়াক করলেন, কিন্তু পেট গুলিয়ে কিছু বেরোলো না। সকালের ব্রেকফাস্টে সারফারাজ এর পা হাত ঢুকিয়ে খাবারের স্বাদ পণ্ড করার দায়ে সুফিয়ান গলা বাড়িয়ে অভিশাপ দিলেন। তোর ছেলে তোকে পায়খানা থেকে বোতলে খাওয়াবে দেখিস বজ্জাত হতচ্ছাড়া। আমার পিছনে সারাক্ষণ লেগে থাকার মজাটা তখন টের পাবি। তখন আমি কি করব জানিস? বাসি ফু দেব আর হাততালি দিয়ে তোর ছেলেকে দ্বিগুণ উৎসাহ দেব। প্রাণপ্রিয় স্ত্রী থুতু হাতে নিয়ে খুশি মনে এক হাত গালে চেপে বসে রইল সারফারাজ, যেন কত দামি কিছু হাতে নিয়ে বসে আছে। সুফিয়ান ন্যাপকিনে মুখ হাত মুছে নাক উঁচিয়ে ঘৃণা প্রকাশ করে শুধালেন। মনে হচ্ছে আমার মেয়ে থুতু হাতে পেয়ে আকাশের চাঁদ পেয়েছিস। এত খুশি? সারফারাজ অবাক চোখে থুতুর পানে তাকিয়ে বলে উঠল। আপনার মেয়ে যখন ছোট ছিল তখন আরও কিছু এই হাতে ধরতে হয়েছে আমাকে কমিশনার সাহেব। এগুলো ভালোবাসা। আমার ভালোবাসার সামনে আপনার ভালোবাসা তুচ্ছ, ফিকে। আমার সবটা দিয়ে আমি আপনার মেয়েকে ভালোবাসি। এই যে থুতু দেখছেন, সেটা দেখে আপনার বমি পেল, এটা দেখে আমার আনন্দ হচ্ছে। আপনার মেয়ে আরও ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু এমন সময় মেয়েলি স্বরে ইয়াক ইয়াক ভেসে এলো। চোখ মুখ কুচকে দুজনাই উপরে তাকালো। কণ্ঠটা রূপকথার। রূপকথার বমির শব্দে সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে দাঁত খেঁচিয়ে দৌড়ে গিয়ে নিজের বন্দুক নিয়ে এলেন। এরপর দোতলা থেকেই সেটা সারফারাজের দিকে তাক করে বলে উঠলেন। এসব করতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলি তাই না? মেয়ে বিয়ে দিয়েছি বলে আমাকে এক্ষুনি নানা বানিয়ে দিবি তুই? ঘটনার আকস্মিকতায় সারফারাজের মাথা ঘুরে উঠল। তাদের মধ্যে এমন কিছু দুর্ঘটনা কখনোই ঘটেনি, তবে বাচ্চা এলো কোথা থেকে? মায়া আর রেখা কোনো মতে রূপকথার বমি থামিয়ে চিন্তিত হলেন, কিন্তু রূপকথা পুনরায় বমি করে ঘর ভাসিয়ে নেতিয়ে পড়ল। মায়া রিস্ক নিতে চাইলেন না। তিনি সারফারাজকে কড়া গলায় আদেশ দিলেন হসপিটালে নিয়ে যেতে। সম্বিত ফিরে পেতেই গাড়ি হাঁকিয়ে রূপকথাকে নিয়ে ছুটল হসপিটালে। এদিকে সুফিয়ান চৌধুরী ঘেমে নিয়ে একাকার। হসপিটালে সকলের সামনেই হাইপার হয়ে যাচ্ছেন তিনি। আজ বোধহয় সারফারাজ গ্যারাকলে পড়ল। সে শ্বশুরের প্রতি নমনীয় হলো, তার মুখ শুকিয়ে ছোট হলো। সুফিয়ান চৌধুরী থেকে থেকে সকলের অলক্ষ্যে বন্দুক দেখাচ্ছেন সারফারাজকে, আর দাঁত মুখ কামড়াচ্ছেন। একটু পর ডক্টর এসে বললেন, ভয়ের কিছু নেই, গ্যাস ফর্ম করেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, তাই এমনটা হয়েছে। সারফারাজ ধপ করে বসে পড়ল ওয়েটিং চেয়ারে। সুফিয়ান চৌধুরী বন্দুক কোমরে গুজে ফিসফিস করে বলে উঠলেন, বেঁচে গেলি, নয়তো এটা তোর পিছনে ভরে দিতাম।
মনিটরের এক নাগার বিপ বিপ শব্দ বৃহৎ ওটি রুমে চারিধারে কেমন ভয়ানক গর্জন তুলছে। অপারেশন টেবিলে অচেতন চুপ কথা। ডাক্তারগণ নিজেদের ইউনিফর্ম পরে ধীরে ধীরে ঢুকছেন ওটি কক্ষে। সবশেষে এলো রুদ্ররাজ। চুপ কথাকে ঘুমন্ত অবস্থায় দেখে তার কেমন ভয় লাগলো। তার পুরো শরীর অসাড় হয়ে চোখ ঝাপসা হলো, মাথাটাও আজ কাজ করছে না, সবকিছু তালগোল পাকিয়ে যেতে চাইছে। ওটির বাইরে চুপ কথার বাবা তাসবি হাতে এ সমানে পায়চারি করছেন। ভদ্রলোক বিশেষ অনুরোধ করেছেন হসপিটাল কর্তৃপক্ষকে যাতে তাকে মেয়ের পাশে অ্যালাউ করা হয়, কিন্তু হসপিটাল রাজি হয়নি। দীর্ঘ সময়ের জটিল অপারেশন, ডক্টর ব্যতীত বাইরের মানুষ না থাকায় উত্তম অপশন। সহকারী ডক্টর সবকিছু চেক করে রুদ্রের উদ্দেশ্যে বলল। স্যার, আপনি খুলিটা ওপেন করুন। সহকারী ডক্টরের কথা খানা শুনে রুদ্রের সমস্ত শরীর ঝাঁকুনি দিল। সে ভয় পেল। প্রথমবারের মতো স্পেশাল দক্ষ নিউরোসার্জন ডক্টর রুদ্ররাজ চৌধুরী ভয় পেল। তার বোধবুদ্ধি সব হারিয়ে গেল। হৃৎপিণ্ডের মধ্যে অসহনীয় তোলপাড়, হাত পা রীতিমতো কাঁপছে, ঘুরে উঠছে মাথা। সমস্ত ডাক্তারি বিদ্যা যেন ভুলে গেল সে। স্মৃতিভ্রম মানুষের ন্যায় কেমন ফাঁকা ফাঁকা অপরিচিত লাগছে সবকিছু। কিসের ভয় আজ কাবু করছে? বিচক্ষণ, দক্ষ, শান্ত, সুকৌশলী এই তরুণ ডাক্তারকে নিজেকে অল্প সামলে কম্পিত হাতে ধারালো স্কালপেল তুলে নিল। রুদ্র প্রচুর ঠান্ডায় তার শরীর উত্তপ্ত গ্রীষ্মের দুপুরের তাপমাত্রা নেয় ঘেমে উঠেছে। হাতে যেন শক্তি নেই। রুদ্র ফাঁকা ঢোক গিলল। এরপর স্কালপেল অপর ডাক্তারের হাতে এগিয়ে দিয়ে বলল, প্লিজ ডক্টর, আপনি করুন। আমি এখনো প্রিপেয়ার না, আমার আরো একটু সময় লাগবে। উক্ত ডক্টর কথাটা শুনে বিস্মিত হয়ে বলল, এখানে এই কাজ আপনার মতো ভালো এটাই আমরা সবাই জানি। আপনি পারবেন। প্লিজ একটু কোঅপারেট করুন। লম্বা শ্বাস নিন, ব্রেন শান্ত রাখুন। রুদ্র হাত গুটিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। এরপর একটা কেচি দিয়ে চুপ কথার বাহুতে শক্ত আঘাত করলো। কোনো নরণচরণ নেই মেয়েটার। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। মনে মনে বিসমিল্লাহ বলে ধীরে ধীরে হাত চালালো রুদ্র। সতর্ক নজরে বাকি ডক্টরস নিজেদের কাজে হাত লাগালো। ধীরে ধীরে সময়ের ব্যবধানে উপড়ানো হলো মাথার উপরের অংশ। তরল রঞ্জনে রুদ্রের গ্লাভস পরা হাত ভরে গেল। নানান ইনজেকশন, মেডিসিন, সার্জারি টুলস ব্যবহার করে চলতে লাগলো অপারেশন। দীর্ঘ 3.5 ঘন্টা পর লম্বা শ্বাস ফেলে নিজের মাস্ক খুলে ফেলল রুদ্র। টিউমার অপসারণ শেষ। কোনো জটিলতা তৈরি হয়নি, কিন্তু রুদ্রের মুখে হাসি নেই। চুপকথার জ্ঞান ফিরে সুস্থ হয়ে হাঁটাচলা করে হাসি খুশি স্বাভাবিক জীবনে না যাওয়া পর্যন্ত রুদ্রের মনের খচখচানি কোনোভাবেই থামবে না। অপারেশন লাইট বন্ধ হতে রুদ্র আদেশ দিল, পেশেন্টকে আইসিইউ কেবিনে শিফট করুন। 2 দিন অবজারভেশন প্রয়োজন। নার্স আর ওয়ার্ড বয়ের সহায়তায় দক্ষ হাতে আলগোছে চুপকথাকে তোলা হলো স্ট্রেচারে। এরপর ছুটল আইসিইউ কেবিনে। রুদ্র ক্লান্ত শরীরে বের হতে চুপকথার বাবা দৌড়ে ক্রন্দনরত স্বরে শুধালেন, ডক্টর, আমার মেয়ে। রুদ্র শান্ত গলায় জবাব দিল, ভয় নেই আঙ্কেল, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি কাল চুপকথার কেবিনে ঢুকবার ব্যবস্থা করে দেব আপনাকে। আর চাইলেও দেখতে পারবেন না। ভদ্রলোক ছোট বাচ্চার ন্যায় মেনে নিলেন রুদ্রের কথা। এরপর ধপ করে বসে গেলেন ওয়েটিং চেয়ারে। রুদ্র নিজের ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবারও ফিরে এলো চুপকথার বাবার নিকট। এরপর হাত চেপে ধরে বলে উঠল, চলুন, লাঞ্চ টাইম হয়েছে। গত রাতেও আপনি কিছু খাননি। ভদ্রলোক আর মানা করলো না। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে রুদ্রকে অনুসরণ করে চলতে লাগলো। একদিন পর চুপকথার জ্ঞান ফিরল। ডিউটিরত নার্স দৌড়ে গিয়ে রুদ্রকে ডেকে আনলো। সেই সাথে দৌড়ে এলো চুপকথার বাবা। রুদ্রকে দেখে নীরবে কেঁদে উঠল চুপকথা। এরপর হাত বাড়িয়ে রুদ্রকে নিজের কাছে ডাকলো। রুদ্র ব্যস্ত পায়ে কাছে আসতে চুপকথা নিজে দুর্বল হাতে রুদ্রের হাত চেপে ধরল। এরপর আবার নীরবে জল ফেলল। হাতের ইশারায় চুপকথাকে কাঁদতে বারণ করে চুপকথার বাবাকে ভেতরে আসতে বলল রুদ্ররাজ। ভদ্রলোক মেয়ের হাত জড়িয়ে শব্দ করে কাঁদলেন, কিন্তু 2 মিনিটের বেশি তাকে থাকতে দেওয়া হলো না। চুপকথাকে শান্ত থাকতে বলে সমস্ত রিপোর্ট চেক করলো রুদ্র। এরপর নার্সকে ঘুমের ইঞ্জেকশন দেবার নির্দেশ করলো। ইঞ্জেকশন দেখে সামান্য ভীত হলো চুপকথা। রুদ্র বুঝতে পেরে নার্সের থেকে ইঞ্জেকশন নিয়ে নিজেই হাতে লাগানো ক্যানোলায় পুশ করে বলে উঠল, ঘুমাও। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘুমে তলিয়ে গেল চুপকথা। 10 দিন হসপিটালে কাটানোর পর পুরোপুরি সুস্থ হয়ে রিলিজ নিল চুপকথা। চুপকথার বাবা আর চুপকথা যখন গাড়িতে উঠছিল তখন রুদ্ররাজ স্তব্ধ হয়ে পাশেই দাঁড়িয়েছিল।
গাড়িতে উঠতে গিয়ে আবার থেমে দাঁড়ালো সে। এরপর দৌড়ে গিয়ে চাপড়ে ধরল রুদ্রকে। আকস্মিক এহেন পরিস্থিতিতে বিস্ময়ে হতবাক হলো রুদ্র, কিন্তু তার খালি বুকটা হঠাৎ পরিপূর্ণ মনে হলো। পা উঁচু করে রুদ্রের নাকে চুমু খেলো চুপ কথা। এরপর পলক ফেলে বুঝালো নিজের অনুভূতি। মেয়েটার স্বীকারোক্তি রুদ্রের চোখে জল এনে দিল। মাথা নেড়ে রুদ্র শুধালো। রিয়েলি? চুপকথা লাজুক এসে দৌড়ে গাড়িতে উঠে বসলো। চুপকথার বাবা দূর থেকে সব দেখলেন। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে ভদ্রলোক গলা উঁচিয়ে বললেন, আগামী মাসে বাংলাদেশে এসো, একটা মাত্র মেয়ে আমার, ধুমধাম করে বিয়ে দিব। অনাকাঙ্ক্ষিতভাবে নেলি প্রেগনেন্ট হয়ে গেল। খবর শোনা মাত্রই আমজাদ হায়দারের মাথায় বাজ পড়ল। সেলিনা হতবাক রইলেন, কিন্তু আনন্দে নেচে উঠল অভিরূপ। বাবা হবার খুশিতে তার সবকটা দাঁত বের হয়ে খালি হাসি পেল। কলের সামনে নেলিকে জড়িয়ে ধরে কোলে তুলে শূন্যে ঘোরালো। এরপর নেলির কপালে কপাল ঠেকিয়ে বলল। এরপর নেলিকে ফেলে বাইরে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে বাইক বের করে ছুটল সারফারাজের বাড়ি। সকলের সামনে নেলিকে জড়িয়ে ধরে কোলে তুলে শূন্যে ঘোরালো। এরপর নেলির কপালে কপাল ঠেকিয়ে বলল, এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস বউ। এরপর নেলিকে ফেলে বাইরে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে বাইক বের করে ছুটল সারফারাজের বাড়ি। বাড়ির আঙিনাতে পাওয়া গেল তাকে। রূপকথার জন্য হাবিজাবি চকলেট, চিপস, ফলমূল নিয়ে কোথা থেকে যেন বাসায় ফিরছে সে। অসময়ে অভিকে দেখে কপাল কুচকে জিজ্ঞাসা করলো, কিরে শালা, এই সময় কি কাজ তোর এই বাড়িতে? অভিরূপ কলার ঝাঁকিয়ে দম্ভ ভরা গলায় বলল। ও ভাই, শেষমেশ তোকে টেক্কা দিয়েই ফেললাম। বাঁকা হেসে সারফারাজ শুধালো, কিসের টেক্কা শুনি? বাপ হতে চলেছি আমি, আর তুই আগে আগে ঢেই ঢেই করে বিয়ে করে কোন কচুটা করলি শুনি? অভিরূপ বাবা হচ্ছে শুনে সারফারাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর ভূত দেখার মতো চমকে শুধালো, এই ভর দুপুরে কি সব সস্তা মজা হচ্ছে? এসব বললে আমি কি বোকা হয়ে যাব? মোটেও না। এসব বলে আমাকে চেতানো যাবে না, ওকে? অভিরূপ কিটকিটিয়ে হেসে বলে উঠল, মজা ভেবে উড়েস না ভাই, আগেই বলেছিলাম তোর মেশিন ঠিক নেই। অকাজে মেশিন নিয়ে ঘুরলে মানুষের মূল্যবান কথা তোমার কাছে সস্তা মজাই মনে হবে। ওকে, এখন আর আমার হাতে সময় নেই, আসছি। মাইক ভাড়া করে সবাইকে জানাতে হবে। তুই বরং বউকে চকলেট চিপস খাওয়া, আমি তো 2 দিন পর বাচ্চার জন্য এসব কিনবো। আহ, কি কপাল। বলেই চোখ টিপে চলে গেল হাওয়ায় বাইক ছুটিয়ে। অভিরূপের কথায় সারফারাজ হিংসায় জ্বলে পুড়ে মূল্য। এরপর হনহন করে বাড়ির ভেতরে ঢুকে রূপকথার হাতে চকলেট চিপসের ব্যাগ গুজে রাগ দেখিয়ে বলে উঠল, মানুষের বউয়ের বমি হলে বাচ্চা হয়, আর আমার বউয়ের হয় গ্যাস, বদহজম আর ডায়রিয়া। রূপকথা কপাল কুচকে রাগ দেখিয়ে শুধালো, এত বড় সাহস আমাকে নিয়ে এইসব বলা? তো কি করব, অবিরূপ বাপ হয়ে যাচ্ছে। আমার ইজ্জতের প্রশ্ন উঠেছে। কলার নাড়িয়ে আমাকে জং ধরে মেশিন বলছে সে। রূপকথা ঠোঁট উল্টে বলল, আহারে, নেলিটা ডক্টর হবে কি করে? বিয়ে। সারফারাজ বলল, আমার জন্য টেনশন না হয় নেলি, কি করে ডাক্তার হবে সে নিয়ে চিন্তা হচ্ছে তোমার। কেমন বউ তুমি? এমন সময় সুফিয়ান চৌধুরী এসে বলে উঠলেন। কে বলেছে ও তোর বউ? মনে মনে সারফারাজ বলে উঠল, 4 মাসে এমন কোনো জায়গা নেই যেখানে সাইনবোর্ড না নামেছি। হাল চাষ করে জমি উর্বর পর্যন্ত করা শেষ, আর উনি এসে বলছে জমি পতিত। বিড়বিড় করে কি বলছি? ওই বলেছিলাম যে চাষ করার পরে জমি আমার না। মুখ সামলে কথা বল। ভুল হয়ে গেছে আব্বা। এখনো ক্যালিফোর্নিয়া যাচ্ছিস না কেন? রূপকথার পরীক্ষায় 1 সপ্তাহ পর। তুই কালই চলে যা, আমি ওকে নিতে এসেছি। যাবার কথা শুনে সারফারাজের মন ভার হলো। তবুও রূপকথার ভালো ভবিষ্যৎ চিন্তা করে বলল, পরশু টিকিট কেটেছি, রাতের ফ্লাইটে চলে যাব। সারফারাজের যাবার কথা শুনে রূপকথার বুক ধক করে উঠল। সে সুফিয়ান চৌধুরীকে বলল, আমি আজ যাব না বাবা, তুমি চলে যাও। সারপ্রাইজ গেলে তারপর যাব। রাতে সারফারাজের গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এই কয় মাসে সারফারাজ তার অভ্যাসে পরিণত হয়েছে। সারফারাজের বুকে না ঘুমালে তার ঘুম হয় না। সারফারাজ পাশে থাকলে নিজেকে নিরাপদ নির্ভয় মনে হয়। সারফারাজ তার শক্তি। সারফারাজ চলে গেলে রূপকথা তো শক্তিহীন হয়ে মুখ থুবড়ে পড়বে। সারফারাজ রূপকথার কপালে গভীর চুমু এঁকে বলল, ডোন্ট ক্রাইং মাই সুইট ম্যাডনেস। আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, প্রমিস। আর তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে। নিদারুণ যন্ত্রণা মিশ্রিত মুহূর্ত কাটবে প্রতিদিন। তোমাকে ছাড়া প্রতিটা শ্বাস ফেলতেও কষ্ট হয় আমার। সেখানে এতদিন থাকি ইম্পসিবল। আর তুমি তো জানো তোমার জন্য আমি কতটা ম্যাড। বলেই রূপকথাকে নিজের কোলে বসিয়ে শক্ত করে চেপে ধরে পিঠে মুখ গুজল। রূপকথা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে বলল, আমার প্রতিদিন তোমাকে চাই।
এসব হঠাৎ হঠাৎ আসা যাওয়া পোষবে না আমার। এখন তুমি কি করবে তুমিই জানো। সারফারাজ ঘোর লাগানো গলায় বলল। এতটা প্রশ্রয় দিও না ওয়াইন ক্যাট, একদম মেরে ফেলবো তাহলে। জানো তো তোমাকে অসহায়ভাবে খুন করতে আমি কতটা অপছন্দ করি। রূপকথা ফিসফিস করে বলল। আমি তোমার হাতে প্রতিনিয়ত খুন হতে চাই। ঠিক আছে, ওখানে বিজনেস ক্লোজ করে চলে আসবো খুব শীঘ্রই। সত্যি? সারফারাজ রূপকথার কানে ফিসফিস করে বলে উঠল। 3 সত্যি। এরপর হাতের অবাধ্য বিচরণে এলোমেলো করে তুলল রূপকথাকে, ভাসালো সুখের সাগরে। রুদ্র এসে দাঁড়ালো মায়াকুঞ্জের সামনে। এরপর দুরু দুরু বক্ষে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে কাজ করছিলেন মায়া। মায়াকে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গলা খাকারি দিল রুদ্ররাজ। এরপর ডেকে উঠল। ফুপি। রুদ্রের ডাক পেয়ে চমকে উঠলেন মায়া। এরপর রুদ্রের কাছে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে বলে উঠলেন। আমার আব্বা, এতদিন পর ফুপিকে মনে পড়লো? রুদ্র মায়াকে শক্ত করে চেপে ধরে নীরব অশ্রু বিসর্জন দিল। এরপর ধরে আসা গলায় বলল। আমাকে তোমার নিজ হাতে বিয়ে দেবে ফুপি? তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার মা হবে ফুপি। মায়া শব্দ করে কেঁদে মাথা ঝাঁকালেন। এরপর বলে উঠলেন। 1 বছর পর ফিরল সারফারাজ। মুখোমুখি দাঁড়িয়ে আছে সারফারাজ আর সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীকে শক্ত করে বুকে জড়িয়ে সারফারাজ বলে উঠল। শুদ্ধ পুরুষ হয়ে ফিরে এসেছি বাবা। আপনি আমাকে আর খারাপ মানুষ বলতে পারবেন না। সমস্ত পাপের কবর ওখানে দাফন করে এসেছি। সুফিয়ান চৌধুরী শক্ত করে সারফারাজকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠলেন। আমি জানতাম তুই এভাবে ফিরবি। তোর প্রতি আমার যে অগাধ বিশ্বাস রে বাবা। যা বাড়িতে যা, আমি কিন্তু শীঘ্রই নানা হতে চাই। সারফারাজ উচ্ছ্বাসিত চোখে মুখে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বেরিয়ে গেল সুফিয়ান চৌধুরীর বাংলো থেকে। তাকে খুব দ্রুত বাড়ি ফিরতে হবে। ছোট বউটা যে অধীর হয়ে অপেক্ষার প্রহর গুনছে। তাকে বুকে জড়ালে তবেই নিভবে দীর্ঘদিন ধরে চলে থাকা হতাশন। আই এম কামিং ডিয়ার রূপকথা, মাই সুইটনেস। ভীরু চোখে সারফারাজের পানে তাকিয়ে রয়েছে রূপকথা। মানুষটাকে কেমন নতুন নতুন ঠেকছে। অথচ মাস 2 আগে চুপিসারে তার সাথে কেটেছে আনন্দঘন অন্তরঙ্গ মুহূর্ত। সেবারের কিছু শিহরণ জাগানো স্মৃতি মনে পড়তে রূপকথা আরেকটু লাজুকলতার ন্যায় ঢলে পড়ল। সারফারাজ ঠোঁটের কোণে বাঁকা হাসির প্রলেপ লাগিয়ে এক কদম এগুলো। প্রেমিক পুরুষের এহেন সাংঘাতিক পদচ্ছাপে কেঁপে উঠল রূপকথা। এরপর ধীর পায়ে 2 কদম পিছালো সে। সারফারাজ সম্মোহিনী হাসলো। কি ভয়ানক সেই হাসির রেশ! মনে হচ্ছে এক্ষুনি রূপকথাকে দুমড়ে মুচড়ে ধূলিকণায় রূপান্তরিত করে হাওয়ায় উড়িয়ে দেবে। পরনের শাড়ির কুচি 2 হাতে আগলে ধীরে ধীরে পালানোর চেষ্টা করল রূপকথা। সারফারাজ পালাতে দিল, কারণ সে জানে আর কয়েক মুহূর্ত প্রেয়সী নিজেই এসে তার কারাগারে বন্দী হবে। তিত্তির করে রীতিমতো কাঁপছে রূপকথার ওষ্ঠযুগল, সেই সাথে চোখের পাতা। ভারী নিঃশ্বাসে ওঠানামা করছে বুক, হাত পা বরফ সম হিম। পিছাতে পিছাতে কর্নার টেবিলের সাথে আটকে গেল রূপকথা। সারফারাজ তেড়ে গিয়ে রূপকথার শাড়ির আঁচল গলিয়ে মেয়েদিন কটিদেশ চেপে ধরে কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল। পালানোর সকল পথ আর রুদ্ধ রানী সাহেবা। উপরমহল থেকে হুকুম এসেছে, তারা নাতি নাতির মুখ দেখতে চায়। সারফারাজের এহেনু কথায় লজ্জায় মরণ হলো রূপকথা। তার সফেদ গালজোড়া রক্তিম গোলাপি হলো। সেই সাথে ধরাস ধরাস করে বুকে দামামা বাজল। সারফারাজের 2 বাহু শক্ত করে খামচে মাথা নত করে রূপকথা কম্পিত গলায় বলে উঠল। তোমায় দেখে ভয় করছে। সারফারাজ অল্প ঠোঁট এলিয়ে হাসলো। বড্ড মোহনীয় সেই হাসি। সে রূপকথার ঠোঁটের দিকে ঝুঁকে বলে উঠল। গতবার কোথায় ছিল এই ভয়? জঙ্গলি বিড়ালের মতো কামড়িয়েছিল আমার সারা শরীরে। আর আজ? রূপকথা সারফারাজের মুখ চেপে ধরল নিজের তুলতুলে কোমল হাতের পিষ্টনে। এরপর সারফারাজের বুকে মুখ লুকিয়ে বলে উঠল। বেশরম। এই শব্দে সারফারাজ এলোমেলো হলো। গায়ের শার্টের বাটন খুলতে খুলতে রূপকথাকে নিজের একদম কাছে এনে ঘোর লাগা গলায় বলল। যতটুকু নিজেকে সামলে রেখেছিলাম, এই একটা শব্দে তার আগাল ভাঙলে তুমি। এবার আমাকে রোকার শক্তি কই বিবিজান? সারফারাজের গলার চেপে রূপকথা চোখে চোখ রাখলো। এরপর গলা টিপে ধরে বলে উঠল। দেখি কেমন হিম্মত। চোখ বুজে প্রশস্ত হাসলো সারফারাজ। এরপর এক ঝটকায় রূপকথাকে কোলে তুলে বিছানায় ফেলে লাইট নিভিয়ে ফিসফিস করে শুধালো। আই থিঙ্ক লাইট অন করে আমার হিম্মত দেখানো উচিত মিসেস সারফরাজ। আই থিঙ্ক রাইট? ছোট বিড়ালের ন্যায় সারফারাজের গালে নাক ঘষে রূপকথা মিইয়ে আসা গলায় বলল। বেহায়া পুরুষ, মুখে একরত্তি লাগাম নেই। লাগাম ধরার জন্য তুমি আসো না? বলেই উন্মাদ হলো সারফারাজ। শিহরণে কুকড়ে সারফারাজের চুল খামচে ধরে রূপকথা বলে উঠল। তাড়াতাড়ি করে কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? হাত দেরি করলে বাসের মুখে বাপ ডাকা শোনার আগেই
ওপারে টিকিট কাটতে হবে। বেবি সুইং বেডে মৃদু আর্তনাদে কাঁপছে অভিরূপের 4 মাস বয়সী ছেলে নিনাদ। ছেলের কান্না কর্ণঘরে পৌঁছাতে ধরফর করে ঘুম থেকে লাফিয়ে উঠল অভিরূপ। নেলি গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাত ঘুমাতে পারেনি। নেলির ঘুম যাতে না ভাঙে সেই ভয়ে ছেলেকে ঝটপট কোলে তুলে বাইরে বেরিয়ে গেল অভিরূপ। এরপর ডাইপার চেক করে কান্নার হেতু উদ্ঘাটন করলো। ছেলে পটি করেছে। কারো সাহায্য ছাড়াই ডাইপার চেঞ্জ করে উষ্ণ জলে নিনাদের শরীর মুছিয়ে বোন অন্তুর কাছে নিনাদকে রেখে গেল ফর্মুলা বানাতে। ফিরল মিনিট 5 পর। এরপর ছেলেকে পরম যত্নে ফিডার খাইয়ে ঢেকুর তুলল। অভিরূপের মা দূর থেকে দৃশ্য দেখে মুচকি হাসলেন। ছেলেটা ছোট থেকে গোছালো, পরিপাটি, কি সুন্দর বউয়ের কাজে সাহায্য করে, সেই সাথে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চার যত্ন নেয়। অভি, নেলি, অন্তু, নিনাদ যেন ভালো থাকে, সুখে থাকে সেই দোয়া করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত উঠালেন ভদ্রমহিলা। এরপর রান্নার কাজে মন দিলেন। নেলির ঘুম ভাঙল সকাল 10টার আরও অনেক পরে। বিছানায় অভি, নিনাদ কেউ নেই। ঘড়িতে সময় বুলিয়ে দৌড়ে বাইরে এলো নেলি। ড্রয়িং রুমের ছেলেকে নিয়ে গান গাইছে আর আবোল তাবোল বকবক করছে অভিরূপ। মানুষটার মায়াবী চেহারার পানে তাকে স্বস্তিতে চোখ বুঝলো নেলি। তাদের বিবাহিত জীবন বড্ড আনন্দে যাচ্ছে। এই বছরে বোরিং কি জিনিস নেলি কখনো উপলব্ধি করতে পারেনি। নেলি ভাবে সঠিক জীবনসঙ্গী ছাড়া মানুষ কখনোই সুখী হতে পারে না। জীবনে সুখী হতে দরকার একটা পারফেক্ট মানুষ, একটা ভরসাযোগ্য হাত, নিরাপদ বুক আর দিন শেষে ক্লান্তিতে মাথা হেলানোর মতো একটা কাঁধ। নেলিকে দেখতে পেয়েই অভি বলে উঠল। নেলি মাথা ঝাঁকালো। অভির মা প্লেটে খাবার সাজিয়ে টেবিলে দিয়ে বলে উঠল। নিনাদকে কোলে নিয়ে একটু আদর করে নেলি বলে উঠল। আজকাল নিজের বিজনেস নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকছে সারফারাজ। নিজের কোম্পানি দাঁড় করাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। এদিকে রূপকথা নতুন জেদ শুরু করেছে। সে ক্যালিফোর্নিয়ার ফরেস্ট প্যালেসে এগিয়ে থাকবে। ওই প্যালেস নাকি তাকে বড্ড আকৃষ্ট করে। এতে ক্ষান্ত নয় মেয়েটি। করছে সাংঘাতিক এক আবদার। সারফারাজ সাধু সামন্ত হলে সে সারফারাজকে পরিত্যাগ করবে, কারণ সে জেনে বুঝে এক ভয়ানক মানুষকে বিয়ে করেছিল। মানুষটার জেন্টেলম্যান রূপ তার মোটেও সহ্য হচ্ছে না। গল্পের নায়কদের মতো খারাপ মানুষকে সারফারাজ পেটাবে, এটা রূপকথার কাছে উপভোগ্য। কোমরে পিস্তলহীন সারফারাজকে কেমন যেন লেডিস টাইপ লাগে তার কাছে। স্ত্রীর মনের এহেন লোহমর্ষক ভাবনায় সারফারাজ ভয়ে চমকে ওঠে। এই কেমন মেয়ে মানুষ সে ভেবে পায় না। বেচারা ক্যাপ্টেন বেঁচে থাকলে সারফারাজ নিশ্চিত তাকে জিজ্ঞাসা করত, এমন ড্যান্সার পিস দুনিয়াতে আপলোড করলে কি করে? সন্ধ্যায় একটু আগে আগে সারফারাজ ভিড়ল বাড়িতে। ড্রয়িং রুমে আজ চঞ্চল মেয়েটাকে দেখা গেল না। মায়া চৌধুরীকে সারফারাজ ব্যস্ত ক্লান্ত গলায় শুধালো। আমার বউ কোথায়? মায়া বিকালের নাস্তা বানাতে বানাতে উত্তর করলেন। বাকি কথা শুনল না সারফারাজ। দৌড়ে উপরে গিয়ে রূপকথার পাশে বসে মাথায় বিলি কেটে নরম গলায় ডাকলো। রূপ, খারাপ লাগছে শোনা? সারফারাজের গলা পেয়ে অল্প চোখ খুলল রূপকথা। এরপর আবার ঘুমিয়ে গেল। সারফারাজ আর বিরক্ত করল না। নিজের পোশাক পাল্টে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। ক্যালিফোর্নিয়ায় ডায়মন্ড বিজনেসটা এখনও রানিং। ডেভিন আর ব্রাউনি সামলায় সেটা। মাঝে মধ্যে অভিরূপের ইচ্ছে ওখানে সেটেল হওয়া। নেলির পড়াশোনা ছোট বাচ্চার জন্য সম্ভব হচ্ছে না, কিন্তু তার মা বোন ক্যালিফোর্নিয়াতেই থাকেন বেশিরভাগ। রূপকথা সন্ধ্যার আরও অনেক পরে উঠল। তার মাথাটা কেমন ঘুরছে আজ। রূপকথাকে উঠতে দেখে বিছানায় রূপকথার পাশে বসে সারফারাজ মাথায় হাত বুলিয়ে শুধালো। কয়দিন ধরেই দেখছি এভাবে শুধু ঘুমাচ্ছ। কি হয়েছে তোমার? ডক্টর কাছে যাবে? শরীর কি বেশি খারাপ লাগছে? রূপকথা 2 হাত মেলে সারফারাজকে জড়িয়ে ঠোঁট উল্টে চোখ বুজে রইল কিছুক্ষণ। এরপর বাচ্চাদের মতো করে বলল, এ মাসে আমার পিরিয়ড মিস হয়েছে, এরপর থেকেই এমন লাগছে। কথাটা সারফারাজের মাথায় তাৎক্ষণিক ক্যাচ করলো। সে অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকে উচ্ছ্বসিত গলায় শুধালো। রিয়েলি? রূপকথা মাথা ঝাঁকালো। সারফারাজ রূপকথাকে কোলে তুলে বলে উঠল। এক্ষুনি হসপিটালে যাবো, চলো। রূপকথা না যাবার জন্য কিছুক্ষণ আইঢাই করলো, কিন্তু বিশেষ ফল হলো না। এক প্রকার জোর করে নিয়ে চলল হসপিটালে। সারফারাজদের বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। রূপকথা অন্তঃসত্ত্বা। কথাটা জানার পর সুফিয়ান চৌধুরী আর রেখা তাৎক্ষণিক চলে এসেছেন। মায়া চৌধুরীর আনন্দ যেন আর ধরছে না। নকশি কাঁথা কটা সেলাই করবেন তার হিসেব জুড়েছেন তিনি। এদিকে লজ্জায় লাল হয়ে ঘরে দুয়ার টেনেছে রূপকথা। সারফারাজকেও অ্যালাউ করছে না তার ঘরে। সুফিয়ান চৌধুরীর চোখে মুখে পূর্ণতার ছাপ। তিনি গোপনে সারফারাজকে বাইরে ডাকলেন। ডেকে দ্রুত পদে বাইরে বেরিয়ে গেলেন। পিছু পিছু সারফারাজ এলো। সারফারাজকে পেয়ে শক্ত করে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুফিয়ান। সারফারাজ বিনা বাক্য ব্যয়ে সুফিয়ান চৌধুরীর পিঠে হাত বুলালো। নিজেকে দীর্ঘ সময় বাদে সামলে সুফিয়ান চৌধুরী টিস্যু দিয়ে নাক মুছে ভয় কণ্ঠে বললেন,
শুধু দিয়ে গেলি রে সারফারাজ, শুধু দিয়ে গেলি। এত ঋণ কি করে শোধ করব? জীবনে দ্বিতীয়বার আশা রাখিনি বাবা ডাক শুনবো। তুই সবটা উজাড় করে সে কাঙ্ক্ষিত শব্দটা শোনালি। আজ নানা, আমার কেমন আনন্দ হচ্ছে তা তোকে বোঝানোর ভাষা নেই আমার। বুকটা ফেরে যদি হৃৎপিণ্ডের সমস্ত উচ্ছ্বাস তোকে দেখাতে পারতাম, তাহলে তুই বুঝতি আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। ওই ওপরওয়ালার কাছে আমি প্রাণ ভরেই দোয়া করি, দ্বিতীয় সারফারাজ আসুক তোর ঘরে, সেও তোর মতো উদার হোক আর অন্যায়কারীর জন্য জম হোক। নানা হবার আনন্দ তুই বুঝবি না, আসলে চাইতে সুদের পোড়ানি বেশি। আজ থেকে তোরা কেউ নোস আমার। যে মেহমান হয়ে আসে ওই আমার সব। সে আমার কলিজা, আমার হার্ট, কিডনি সব। জীবনের সব সুখ তুই আমাকে দিয়েছিস। তুই যে আমার বাপ রে সারফারাজ, আমার বাপ। সুফিয়ান চৌধুরীর কান্নায় আবেগী হয়ে হাসতে হাসতে কেঁদে ফেলল সারফারাজ। এরপর চোখের জল আড়াল করে বলে উঠল, এত ভালোবাসলে আমি কিন্তু এক্ষুনি কেঁদে ফেলবো শ্বশুর আব্বা। আপনি আমাকে কাঁদানোর পায়তারা করছেন, তাই না? পেরিয়ে গেছে 9টি মাস। এই 9 মাসে সকলের জীবনে শুধু আনন্দের ধারায় বয়ে গিয়েছে। দুপুরের পর পর রূপকথা লেবার পেন উঠেছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে আনা হয়েছে। নিজের জরুরি কাজ ফেলে সারফারাজ ছুটে এসেছে হসপিটালে। সুফিয়ান চৌধুরী আর সারফারাজের চপল পদচারে ভারী হয়ে উঠল হাসপাতালের করিডোর। সময় যেন আর কাটে না। রেখা মায়া চুপিসারে দোয়া পাঠ করছেন। সারফারাজ ভয়ে ঘেমে নিয়ে উঠল। রূপকথা ঠিক আছে তো? এই চিন্তায় তার প্রেশার বেড়ে গেল। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কেঁদে উঠল নবজাতকের কণ্ঠ। সুফিয়ান হো হো করে হেসে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন মায়া। রেখা সময় গড়াতেই নীল তোয়ালেতে পেঁচিয়ে আনা হলো তুষার তুল্য সফেদ এক তুলার ন্যায় শিশু। নার্সকে পেয়ে ব্যাকুল গলায় সারফারাজ শুধালো। রূপতা ঠিক আছে? নার্স মিষ্টি হেসে বাচ্চা এগিয়ে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার সারফারাজ, আপনি এই ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা ঠিক আছে, নিন বেবিকে কোলে নিন। আমরা একটু পর বেবিকে এসে আবার নিয়ে যাব। সারফারাজ কোলে নিল বাচ্চাকে। এরপর ছুটল ভেতরে। রূপকথাকে আগে দেখা যায়। ক্লান্ত শরীরে নেতিয়ে বেডে শুয়ে আছে রূপকথা। সারফারাজ রূপকথার পাশের চেয়ারটাতে বসে রূপকথার কপালে চুমু আঁকলো। এরপর চোখে জল মুছে এক হাতে বাচ্চাকে জড়িয়ে অন্য হাতে রূপকথার হাত চেপে বলল, আমাদের সন্তান রূপকথা, ও তোমার আমার অংশ। রূপকথা প্রশস্ত হেসে সন্তানকে হাত বাড়িয়ে কাছে নিল। এরপর বুকে জড়িয়ে বলে উঠল, বাবার মতো সাহসী আর বুদ্ধিদীপ্ত হও। সারফারাজ রূপকথার হাতে চুমু আঁকলো। এরপর নিজের হাতের মুঠোয় ভরে বুকের কাছে চেপে ধরে রাখলো হাতখানা। রূপকথা শুধালো, কি নাম ঠিক করলে ছেলের জন্য? বুক উঁচু করে সারফারাজ শ্বাস ফেলল। এরপর ভারী গলায় বলল, শারহান সাজানি আমার পুত্র, আমার জাত, আমার অজস্র ভালোবাসার খনি, আমাকে আটকানোর একমাত্র শিকল, আমার জান। সারফারাজের ফরেস্ট প্যালেস যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বিশাল রাজপ্রাসাদ তুল্য বাড়িটি দীর্ঘদিন শুনশান নীরব থাকার পর মানুষের হাসি আনন্দে পুনরায় মুখরিত হয়েছে। সিয়েরা ফরেস্ট এখন আর ভয়ানক গা চমচমে অরণ্য নয়। সময়ের বিবর্তনে এখানে জনমানবের কোলাহল বেড়েছে। বড় বড় বিত্তশালীরা শহর ছেড়ে একটু নিরিবিলি আর প্রকৃতির মাঝে বিলীন হবার সদিচ্ছায় এখানে বসতি গড়েছে। ঘরের বাইরে পা রাখলে এখন আর ভয়ানক বন্য পশুর ডাক শোনা যায় না। বিশাল অজগরের সে যেন এখন দুঃস্বপ্ন। মাঝে মাঝে বুনো হরিণের দল ও গাছের ছায়া এসে বিশ্রাম পাতে, কিন্তু মানুষের আনাগোনা দেখলেই দৌড়ে পালায়। চোখ জুড়ানো সেই দৃশ্য। আলপাইন এরিয়ার চারিপাশে নানান রং ঢঙের প্রতিবেশী। বাড়ির বাইরে কদম ফেললে এখন আর নেকড়ে হাউলিং শোনা যায় না। এখন বাতাসে ভেসে বেড়ায় প্রতিবেশীদের কুশলাদি। এই নেইবার, হোয়াটসঅ্যাপ। রূপকথার জেদের তোপে পড়ে কেউ আর টিকতে পারেনি বাংলাদেশে। শাশুড়ি, বাবা, মা, সন্তান সব নিয়ে হাজির হয়েছেন সারফারাজের চেনা পরিচিত আবাসস্থলে। রূপকথা নিজের MBBS শেষ করে ইন্টার্নি করে মাস্টার্স অফ সার্জারির জন্য পড়াশোনা করছে। আর সারফারাজ নিজের বিজনেস সামলায়। ওসব খুন খারাপি ছেড়েছে কিনা কে জানে। তবে প্রায় সময় গভীর রাতের আধারে তাকে ঘরের বাইরে পা ফেলতে দেখা যায়। যখন ফিরে তখন ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা খেলা করে, সেই সাথে শীতল নির্লিপ্ত দৃষ্টি, যেন গত রাতে সে ঘরেই ছিল, কিচ্ছুটি হয়নি। কিন্তু টিভি খুললেই গা ছমছমে নিউজ। সুফিয়ান চৌধুরী অবসর নিয়েছেন আরও বছর তিনেক আগে। একমাত্র নাতিকে নিয়েই তার সকল জল্পনা কল্পনা, খেলাধুলা। মায়া রেখা আগের থেকে একটু বয়স্ক হয়ে গেছেন। অভিরূপের মা গত হয়েছে মাস 6 আগে। বোন অন্তুর বিয়ে হয়েছে ক্যালিফোর্নিয়া, সিটিজেনশিপ পাওয়া এক ভদ্র ফ্যামিলিতে। নেলি একজন মেডিকেল অফিসার হিসেবে ক্যালিফোর্নিয়া একটি হাসপাতালে নিয়োগপ্রাপ্ত রয়েছে। নিনাদ 7.5 বছরের বালক। সকলেরই পরিপূর্ণ সুখের সংসার।
এখানে দুঃখের হাতছানি নেই। দুঃখ বলতে একটাই, তা হচ্ছে শত চেষ্টার পরেও রূপকথা দ্বিতীয়বার মা হতে পারছে না। এই নিয়ে অবশ্য সরফরাজের কোনো আফসোস নেই। সে তার ছেলের মধ্যে সমস্ত সুখ খুঁজে পায়, কিন্তু রূপকথা একটা কন্যা সন্তানের প্রত্যাশায় রাত হলে সরফরাজের বুক ভেজায় চোখের জলে। সরফরাজের বিশ্বস্ত দেহরক্ষী ইয়ংকে বছর 2 আগে গ্রহণ করেছে এরিকা। লুইসের মায়ের অনুরোধে তাকে কঠিন পথ অবলম্বন করতে হয়েছে। প্রথমে এরিকা ইয়ং এর থেকে দূরে দূরে থাকলেও ইয়ং এর ভালোবাসা নিজেকে একটু একটু সামলাতে শুরু করেছে। ইয়ং এরিকার উপর কোনো জোর জবরদস্তি চালায়নি, বরং সে অপেক্ষা আছে একদিন এরিকা সব ভুলে তাকে ভালোবাসবে। ও হ্যাঁ, এত কিছুর ভিড়ে আপনাদের তো আসল মানুষের খবরই দেওয়া হলো না। ঠিক ধরেছেন, শাহরান শাহজাইন, বয়স 6.5, শারীরিক গড়ন, চেহারা আর তীক্ষ্ণ বুদ্ধিতে সরফরাজকেও ছাড়িয়ে গেছে সে। কথায় কথায় সরফরাজের নাম ভাঙিয়ে মানুষকে হুমকি ধামকি দেয়া তার নিত্যদিনের কাজ। বেশি ভয় থাকে ইয়ং, কারণ ছোট মাফিয়ার অর্ডারের শেষ নেই। মুখ থেকে অর্ডার বের করা মাত্রই তার সামনে হাজির করা চায়। সরফরাজ বেশ কয়েকবার শাসিয়ে ধমকে ঠিক করার চেষ্টা করেছে ছেলেকে, কিন্তু তার নিজের রক্তই যে বইছে ছোট দেহটায়। নিজের রক্তকে নিজেই বাগে আনতে হিমশিম খেতে হয় তার। শাহরান সুফিয়ান চৌধুরী চোখের মণি, নাতির 7 খুন মাফ তার কাছে। কেউ তার নাতিকে চোখ গরম করলে তার চোখ উপড়ে নেবার সুযোগ খুঁজেন এই ভদ্রলোক। নাতির কোনো দোষ তার চোখে পড়ে না। তার মধ্যে পৃথিবীর সমস্ত দোষ শুধু সরফরাজের। অভিরূপের ছেলে নিনাদের সাথে শাহরানের গলায় গলায় ভাব। সরফরাজ আর অভিরূপ নিজেদের বন্ধুত্ব খুঁজে পায় এই দুজনের মধ্যে। নিনাদ সবসময় আগলে নেয় শাহরানকে। শাহরান যতটা দুষ্টু আর কুমতলবের অধিকারী, নিনাদ ততটাই শান্ত আর বিচক্ষণ। সরফরাজের বৃহৎ ড্রয়িং রুমে খেলা করছে নিনাদ, সুফিয়ান চৌধুরী আর শাহরান। রূপকথা রান্নার কাজে ব্যস্ত। মায়া আর রেখা নিজেদের ঘরে রেস্ট নিচ্ছে। সরফরাজ অ্যাঞ্জেলোকে কোলে নিয়ে বসে বসে ল্যাপটপে নিজের ব্যক্তিগত কাজ সারছে। এমন সময় বেজে উঠল কলিং বেল। শাহরান আওয়াজ পেতে উঠে দাঁড়ালো, এরপর দৌড়ে গিয়ে খুলল দরজা। দরজা খুলতেই নীল চোখের অধিকারী ধবধবে ফর্সা পুতুলেন এক মুখশ্রীতে তার নজর আটকালো। শাহরান অনিমেষ চেয়ে রইল সে বাচ্চাটার প্রতি। তার কেমন আদর জাগলো। ইচ্ছে হলো গাল দুটো টিপে দিতে আর কোলে নিয়ে আদর করতে, কিন্তু অপরিচিত মানুষ বিধায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রূপকথা গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাকলো। শাহ, কে এসেছে? উত্তর এলো না ছেলের। রান্না ফেলে দ্রুত পদে ড্রয়িং রুমে এলো রূপকথা। সেই সঙ্গে নিজের কাজ ফেলে নিচে নামলো সরফরাজ। উৎকণ্ঠার আগ্রহ নিয়ে সরফরাজ রূপকথা দুজনে দরজার সামনে যেতে বিস্ময়ে হতবাক রইল। দরজার অধীর অপেক্ষায় দাঁড়ানো রুদ্র আর চুপকথার কোলে পুতুলের ন্যায় দেখতে একটা বাচ্চা মেয়ে। বয়স বোধহয় 1.5 কি 2, দেখতে হুবহু মায়ের মতো, কিন্তু চোখ জোড়া পেয়েছে বাবার। সরফরাজ উচ্ছ্বাস আর বিস্ময় দুই ধরে রাখতে না পেরে রুদ্রকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে বলল, হোয়াট এ সারপ্রাইজ! এতগুলো বছর পর মনে পড়লো আমাদের কথা। একটা পর্যন্ত ফোন পর্যন্ত করিস না কোনো দিন, আজ হঠাৎ? আয় আয়, ভেতরে আয়। মা তোর কথা ভেবে প্রায়কে দিয়ে বুক বাসায়। রূপকথা রুদ্রের মেয়েকে কোলে তুলে চুপকথাকে হাসি মুখে ভেতরে আসতে ইশারা করলো। মায়া ঘরের ভেতর থেকে হট্টগোলের শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। বয়সের ভারে চোখে একটু কম দেখেন আজকাল। চশমা ছাড়া দূরে জিনিস দেখতে কষ্ট হয়, কিন্তু গলাটা বেশ পরিচিত মায়ার। রুদ্রের কণ্ঠ সুভান চৌধুরীর মতো। মায়ার মনে হলো তার বাবা হেসে হেসে কথা বলছে। চোখের সামনে বাবার পুরনো স্মৃতি মনে পড়তে চোখ ভিজে উঠল তার। চোখের জল আড়াল করে সিঁড়ি ধরে নিচে নামলেন তিনি। এরপর রুদ্রের সামনে দাঁড়িয়ে অভিমানী গলায় জিজ্ঞাসা করলেন, এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো বাবা? একটা ফোনও করিস না কোনোদিন। আমরা বুঝি এতই পর? সেই যে বিয়ের পরের দিনই বিদেশ পাড়ি জমালি আর এলি না। তোদের একটা খোঁজ নেবারও কোনো মাধ্যম আমাদের দিলি না কেন রে? কি দোষ করেছি আমরা? মায়ার অভিযোগে মাথা নিচু করে স্তব্ধ রইল রুদ্ররাজ। এরপর নিজেকে সামলে বলে উঠল, তোমাদের সুখে নজর দিতে চাই না ফুপি। আমার ছায়া যে বড্ড কালো কুচকুচে। সারফারাজের জীবনে আমি কি করে আমার অভিশপ্ত নজর ফেলতে পারি বলো? এজন্য ইচ্ছে করেই নিজেকে আড়াল করে রাখি। কিন্তু ফুপি বিশ্বাস করো, আমি দূর থেকে তোমাদের খবর রাখি। যখন দেখি তোমরা সবাই মিলেমিশে ভালো আছো, তখন খুব আনন্দ পাই জানো। কিন্তু হিংসেও হয়, বড্ড লোভ জাগে। ইস, আমিও যদি তোমাদের সঙ্গে এই অন্তহীন আনন্দের শরিক হতে পারতাম। কথাগুলো বলতে বলতে রুদ্রের গলা ভার হলো, চোখের জলও জমলো, কিন্তু নিজের অনুভূতিকে প্রশ্রয় দিল না সে। পলক ঝাপটে চোখের জল আড়াল করে পুনরায় বলে উঠল, আমার মেয়েকে তোমাদের দেখাতে এনেছি পুপি। তুমি তো জানতে চুপকথার কন্ডিশন। ও শারীরিক অবস্থা ঠিক না থাকার কারণে কয়েক বছর আমরা সন্তান নেবার চিন্তা পর্যন্ত করতে পারিনি। সারফারাজের ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়েছিলাম তখন। বিধাতা ওকে 2 হাত ভরে দিয়েছে। বিধাতার দেয়া শাস্তি আমি হাসি মুখে মাথা পেতে নিচ্ছি ফুপি।
তিনি আমাকেও দুহাত ভরে দিচ্ছেন, কিন্তু একটু দেরিতে। এতেই সন্তুষ্ট আমি, কারণ বিধাতা যে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তা ঢের টের পাই আমি। অনেক অন্যায় করেছি, তাই না? একটু সাজাতেই যদি সব পাপ দুনিয়াতেই মওকুফ হয়, তবে ক্ষতি কি? সরফরাজ রুদ্রের কাঁধে চাপড় মেরে বলে উঠল, এখনো ওসব ধরে বসে আছিস? আমি তো কবেই ভুলে গেছি, তুই ভুলে যা। রুদ্ররাজ মাথা নাড়ালো। সে ভুলবে না, চাইলেও এসব সে ভুলতে পারবে না, এমনকি সে ভুলতে চায়ও না। রুদ্ররাজ ইতস্তত গলায় বলে উঠল, এসব দ্রুত ভুলে গেলে আমি আবার সীমা লঙ্ঘন করতে পারি। তাই ক্ষতটাকে প্রতিদিন নিয়ম করে খুঁচিয়ে তাজা করি আমি, যাতে দ্বিতীয়বার একই ভুল করার দুঃসাহস না জাগে। শরীরে বেইমানের রক্ত কিনা, এই নিকৃষ্ট রক্ত ধুয়ে মুছে সাফ করা তো সম্ভব নয়, তাই না? আর কেউ কথা বাড়ালো না। এমন সময় শাহরান এসে রূপকথাকে বলে উঠল। ওকে একটু কোলে নিতে পারি মাম্মা? রূপকথা তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। আর ও তোমার কি হয় জানো? শাহরান চট করে বুদ্ধিদীপ্ত কণ্ঠে শুধালো। কি হয়? আত্মীয় হয়? রুদ্র প্রশস্ত হেসে শাহরানকে কোলে তুলে বলল, ও তোমার বোন হয় বাবা? বোন সম্বোধন শুনে শাহরানের কেমন রাগ উঠল। তার চোখ লাল হলো, সেই সাথে নাকের ডগা। সারফারাজ খেয়াল করলো তার ছেলের চোখ টলমলে। অনেক রেগে গেলে আর মনে কষ্ট পেলে ছেলের এমন অবস্থা হয়। হঠাৎ এই মুহূর্তে কি এমন হলো সারফারাজ বুঝতে পারল না। আকস্মিক শাহরানের এমন মুখাভাব দেখে ঘাবড়ে গেল রুদ্র। ঘটনা বেগতিক বুঝতে পেরে রুদ্রের থেকে ছেলেকে টেনে নিজের কোলে এনে আদর বুলিয়ে ফিসফিস করে শুধালো, পাপাকে বলো কি হয়েছে, হঠাৎ এত কষ্ট কেন? সারফারাজের গলা জড়িয়ে শাহরান ফিসফিস করে বলে উঠল, বোনকে কি বিয়ে করা যায় পাপ্পা? ছেলের এহেন অদ্ভুত কথা শুনে বিষম খেল সারফারাজ। কাশতে কাশতে তার দম আটকানোর অবস্থা হলো। সারফারাজের এমন অবস্থায় সকলেই অবাক হলো, সেই সাথে ব্যস্ত হলো রূপকথা। সারফারাজ নিজেকে সামলে চোখ গরম করলো সুফিয়ান চৌধুরীর পানে। জামাই শ্বশুরের চোখাচোখি চললো দীর্ঘ সময়, কেউ বুঝলো না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কে কি বলছে, কিন্তু যাদের বোঝা তারা ঠিকই বুঝলো। তো ছাড়া এখন কেমন লাগছে? নিজের কার্বন কপি দেখে খুব ফাটছে, তাই না? ফাটুক, আমারও ফেটেছিল। মেয়ের জন্য মুখ বুজে সব সয়েছি, এবার সামলাও ঠেলা। শত্রুর মেয়েকে বানাবো আমার কি? আমার নাতির আবদার যদি বিফলে যায়, তবে তোর একদিন কি আমার একদিন। চোখের ইশারায় সাথে সাথে আঙ্গুল মুচড়ে দেখালো সুফিয়ান চৌধুরী। সারফারাজ দাঁত কিরমির করে বুঝালো, প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলের মাথাটা এই বয়সে খেলেন আব্বা। নয়তো কি? ঠিক আছে, পরে দেখছি আপনাকে। আজকাল সুফিয়ান চৌধুরীর কথার মূল বিষয়বস্তু হচ্ছে শাহরানের বউ। পক্ষীরাজের ঘোড়া দিয়ে স্নো হোয়াইটের মতো টুকটুকে বউ আনবে তারা নানা নাতি মিলে। এরপর সেই বউকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়াবে শাহরান। এতেই ক্ষান্ত হয়নি এই নানা নামক ইতর লোক। শাহরানের পাপ কিভাবে তাকে নাকানি চুবানি খাইয়ে তার একমাত্র মেয়েকে হাসিল করেছে সেসব গল্প বসিয়ে বসিয়ে বলে নাতিকে করছে ইচড়ে পাকা। গল্পকে সত্যি ভেবে ছেলে এখনই বিয়ের স্বপ্ন দেখছে। এই কথা সারফারাজ প্রকাশ করবে কি করে? তা আবার এমন মানুষের মেয়েকে নিয়ে ছেলে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে যে তার নিজের বউকে নিয়ে একসময় টানাটানি করেছে। এদিকে কথায় কথায় নানান কথা হলো। সুযোগ পেতে শাহরান শুধু রুদ্রর মেয়ের গাল টিপছে আর চুমু খাচ্ছে, যেন বাচ্চাটা তার শখের খেলনা। শাহরান সকলের কথার মধ্যে গলা বাড়িয়ে শুধালো, তোমার মেয়ের নাম কি গো, গুড আঙ্কেল? নিজের নামের এমন সম্বোধন অল্প হাসলো রুদ্ররাজ। এরপর বলল, রোদ। নামটা নিজ মুখে কয়েকবার আওড়ালো শাহরান। সকলের অলক্ষ্যে রোদকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। প্যালেসের বিশাল উঠোনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে শাহরান বলে উঠল, এই সব কিছু আমার, বুঝলে? আমি এখানে রাজপুত্র, আগে ভাগে সব দেখিয়ে রাখি তোমায়। আমি কত সুন্দর, দেখেছো? টাকা পয়সা কোনো অভাব নেই। পরে আবার অন্য কাউকে বিয়ে করো না যেন। আমাকে বিয়ে করলে অ্যাঞ্জেলোকে তোমাকে দিয়ে দিব, কেমন? অ্যাঞ্জেলো দেখতে অনেক সুন্দর, ও লাফিয়ে লাফিয়ে তোমাকে খেলা দেখাবে। ছোট মেয়েটা কি বুঝলো কে জানে, গোলাপি ঠোঁট প্রসারিত করে সে হাসতে লাগলো। সেই হাসি দেখে শাহরান শুধালো, খুশি হয়েছো? পছন্দ হয়েছে আমাকে? তাহলে মাম্মার মতো আই লাভ ইউ বলো। জানো, রাতের বেলা মাম্মা না আমার পাপাকে
লাভ ইউ বলে চুমু খায়। এমন সময় নিনাদ সেখানে উপস্থিত হয়ে পেছন থেকে বলে উঠল, কী সব পচা পচা কথা বলছিস? এই বাচ্চা তোর এসব আবোল তাবোল কথা বুঝবে নাকি? তোর বাবা জানলে তোর পিঠের চামড়া তুলবে। শাহরান সেসব পাত্তা না দিয়ে নিনাদকে শুধালো। তুই কখনো ভালোবেসেছিস? শাহরানের প্রশ্নে নিনাদের চোখে ভেসে উঠল তার ক্লাসে পড়া ইরিন নামক মেয়েটার হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটার হাসি সুন্দর, হাসলে ডানে গালে টোল পড়ে। মেয়েটার চোখ জোড়া মায়াবী, তাকিয়ে শুধু দেখতে ইচ্ছে করে। নিনাদের কাছে তার মাকে যতখানি ভালো লাগে ওই মেয়েটাকেও ততখানি ভালো লাগে। তার মনে হয় মেয়েটা তার বহু জন্মের চেনা। নিনাদ তার বাবা মাকে একবার জিজ্ঞাসা করেছিল ভালোবাসা মানে কি। অভিরূপ ছেলেকে কোলে তুলে বুঝিয়ে উত্তর দিয়েছিল, ভালোবাসা মানে হলো কাউকে খুব খুব ভালো লাগা, তার সাথে বারবার কথা বলতে মনে চাওয়া, তাকে এক পলক না দেখলে মনে বার হওয়া, তার হাজার বকবকানিতে বিরক্ত না হওয়া, এমনকি সারাক্ষণ সেসব বকবকানি শুনতে ইচ্ছে করা, ঘুমোতে যাবার আগে সেই মানুষটির কথা ভাবা, এমনকি ঘুমের ঘরে এবং জাগরণে মানুষটা খেলো কিনা, ঘুমালো কিনা, শরীরের যত্ন নিল কিনা, এইসব নিয়েও সারাক্ষণ ভাবা, এরপর তাকে সারা সব কিছু পানসে লাগা। অভিরূপ আরও অনেক কঠিন কথা বলেছে, কিন্তু নিনাদ সেসব বুঝে না। নিনাদ যতটুকু বুঝেছে তাতে ভালোবাসা মানে হলো কাউকে ছাড়া সবকিছু খালি খালি পাকা পাকা লাগা, যেমনটা মা বাড়িতে না থাকলে অনুভূত হয়। নিনাদ ভাবনার সাগরে ডুবে থাকতেই শাহরান প্রস্থান নিল। বাপের পুরো সম্পত্তি মেয়েটাকে দেখানো চায়, কারণ সুফিয়ান চৌধুরী বলেছে যার টাকা আছে মেয়েরা তাকে বিয়ে করতে চায়। দুপুরের খাবার টেবিলে খেতে খেতে রুদ্র সকলের উদ্দেশ্যে জানালো তারা আজই চলে যাবে। ইতস্তত আর লজ্জা ভাব নিয়ে রূপকথা সামান্য অনুরোধ করলো। সারফারাজ আর মায়া শক্ত করে ধরল রুদ্ররাজকে, কিন্তু রুদ্র শুনল সারফারাজ বুঝলো রুদ্রকে মানানো এতটা সহজ নয়, তাই সে আর কথা বাড়ালো না, শুধু অল্প করে বলল, যোগাযোগটা রাখিস। রুদ্র জবাব দিল না, ঝটপট খাবার খেতে লাগলো। রুদ্ররাজদের বিদায় বেলায় শাহরান ফুপিয়ে কেঁদে ফেললো। রুদ্রের খারাপ লাগলো এটা দেখে। ছেলেটার মায়াবী মুখ আর চোখ দেখে তার থেকে যেতে ইচ্ছে করলো, কিন্তু রূপকথার সামনে তার লজ্জায় নতজানু হয়ে আসতে চায় শরীর। মায়ার সামনে যতক্ষণ থাকে ততক্ষণ অপরাধ বোধে ঘূর্ণে পোকার ন্যায় কুড়ে কুড়ে খায় তাকে। সারফারাজের প্রতি করা অন্যায় তার হৃদয়ে চাবুক আঘাত করে। সবকিছুর মার্জনে তার উন্মাদের ন্যায় চিৎকার করতে ইচ্ছে করে। আজও তার ব্যতিক্রম হলো না। বুকে পাথর বেঁধে মেয়েকে কোলে নিয়ে দ্বিতীয়বার পেছনে না ফিরে চলল রুদ্ররাজ। শাহরান রোদের পা টেনে ধরলো। ছোট ছেলেটা চিৎকার করে কাঁদতে চাইলো। তার বুকে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার নাম জানে না শাহরান। ধীরে ধীরে বর্ধিত দূরত্বে রোদের জুতা খুলে হাতে এলো শাহরানের। সেই জুতার পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শাহরান, যেন তার সব হারিয়ে গেল। কঠিন রুদ্র তবুও ফিরল না। চুপ কথা ব্যতীত চোখে একবার পিছনে ফিরল। ছোট রোদ কেমন করুণ গলায় কেঁদে উঠল। নিমিষে রুদ্রের গাড়ি সারফারাজের বাড়ির আঙিনা ছাড়লো। শাহরান শব্দ করে কেঁদে সারফারাজের কোমর জড়িয়ে ধরল। রূপকথা কপাল কুঁচকে ঘটনা বোঝার চেষ্টা করলো। মায়া রেখা নাতির হঠাৎ কান্নার হেতু খুঁজে পেল না। যা বোঝার বুঝলো সারফারাজ। শুধু তপ্ত শ্বাস ছেড়ে ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সকলের অলক্ষ্যে বলে উঠল, বড় হও, ওকেও এনে দেব, প্রমিস।